সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি ঢাকা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই আয়োজনে। আমাদের আজকের বিষয় হোমিওপ্যাথিক রেপার্টরি সম্পর্কে। আমাদের অনুষ্ঠানটির সঞ্চালনা আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি ঢাকা জেলা দক্ষিণ। স্যারকে আমি তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করব। তার আগেই আমরা স্যারের সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ। স্যার, আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনার উপস্থিতির জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন এবং লাইভটাকে উপভোগ করতেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আজকের আলোচ্য বিষয় অভিজ্ঞতার আলোকে রেপাটারাইজেশন। আমি আপনাকে এখন আপনার অভিজ্ঞতার আলোকে রেপাটারাইজেশন সম্পর্কে আলোচনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত। আমরা আজকের যে টপিকস নিয়ে হাজির হয়েছি ফেসবুক লাইভে, হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহের সাপ্তাহিক ক্লাসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে রক্ষা করে আমরা আজকে যে টপিকস রেখেছি, অভিজ্ঞতার আলোকে রেপার্টরাইজেশন। তো এই বিষয়ে আমি কয়েকটা রোগীর বাস্তব চিত্র তুলে ধরে কিভাবে রেপার্টরাইজেশন করতে হয় বা কিভাবে রেপার্টরাইজেশন করলে সঠিক ওষুধের চিত্র আমরা অঙ্কন করতে পারি, সে বিষয়ে আজকে এই রোগীর চিত্র থেকে আমরা রেপার্টরিকরণ শিখবো ইনশাল্লাহ। সেই অভিজ্ঞতালব্ধ জ্ঞানই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা লাইভে দেশ এবং বিদেশ থেকে যারা লাইভটাকে উপভোগ করতেছেন, দেখতেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যেন আপনারা সকলেই আপনাদের নিজ নিজ টাইম লাইনে এটা শেয়ার করে দেন। তো আজকে আমি যে টপিকস নিয়ে হাজির হয়েছি, সেই টপিকসের আলোকেই প্রথম রোগীর একটি চিত্র রেপার্টরি আলোকে আমি অঙ্কন করতে চাই। এইভাবে রোগীর নাম নাসিমা, তার বয়স 15 বছর বয়স, মানিকগঞ্জ বাড়ি। তো এই রোগীর মূল সমস্যা যেগুলো ছিল সেগুলো রোগী বিস্তারিত বর্ণনা করেছে। এরপরে সেই কথাগুলোর উপর ভিত্তি করে, সেই কথাগুলোর উপরে নির্ভর করে দেখা যায় আমি রেপার্টরাইজেশন করেছি, এবং রেপার্টরিতে কি কি সিমটমস আমি নিয়েছি সেগুলোই একে একে কয়েকটি রোগীর চিত্র আমি অঙ্কন করব রেপার্টরি আলোকে। তো এট ফার্স্ট যে সিমটমটি এই রোগীর কাছ থেকে নিয়েছি সেটা হলো এক্সট্রিমিটিস পেইন, ফুট, হিল। চ্যাপ্টার আমরা নিয়েছি এক্সট্রিমিটিস, রুব্রিক্স নিয়েছি পেইন, এরপরে সাব রুব্রিক্স পেয়েছি আমরা ফুট, এবং আরো স্পেসিফাই করছে সেটা হিলকে। তো এখানে যতগুলো মেডিসিন আছে তার মধ্যে পালসেটিলা এবং রডোডেনড্রন ফার্স্ট এড মেডিসিন। তো রোগীকে যে মেডিসিনটি আমি অ্যাপ্লাই করেছি সেটি এখানে থার্ড গ্রেড হিসাবে আছে ন্যাট্রামিওর। ন্যাট্রামিওর থার্ড গ্রেড হিসাবে এই রুব্রিক্সের অধীনে ন্যাট্রামিওর আমরা পেয়েছি থার্ড গ্রেডের। তো যদিও থার্ড গ্রেড, কিন্তু টোটালিটি অফ সিমটমস অনুযায়ী আমি কিভাবে মূল্যায়ন করেছি সেগুলোর কথাই বা চিত্রই আমি তুলে ধরবো ইনশাল্লাহ। নেক্সট যে লক্ষণ নিয়েছি সেই লক্ষণের রুব্রিক্সটা আমরা এইভাবে রেপার্টরি থেকে নিয়েছি। মাইন্ড সিমটম, অফেন্ডেড ইজিলি, সহজেই সে ক্ষুব্ধ হয়, সহজেই কষ্ট পায়, টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট,
সবকিছুর মন্দ দিকটা দেখা, এটা তার স্বভাব, এটা তার অভ্যাস। তো সেই হিসাবে আমি কি করেছি, আমি একটি রুব্রিক্স নিয়েছি রেপার্টরি থেকে, অফেন্ডেড ইজিলি। তো সেখানে আমি ন্যাটামিওরকে সেকেন্ড গ্রেড হিসাবে আমি দেখতে পাচ্ছি। তো প্রথম রুব্রিক্স নিয়েছি, সেখানে থার্ড গ্রেড হিসেবে পেয়েছি, এবং দ্বিতীয় যে রুব্রিক্স নিয়েছি সেটার সেকেন্ড গ্রেড হিসেবে আমি পেয়েছি। তো নেক্সট যে রুব্রিক্স নিয়েছি, জেনারেল রুব্রিক্স নিয়েছি ফুড অ্যান্ড ড্রিঙ্কস থেকে, সল্ট ডিজার। আমার সাথে একটু কথা বলেন, লাইভ প্রোগ্রাম করতেছি, সময় লাগবে জি, একটু কথা বলেন, আমি কথা বলে আমি ফোন দিব জি। ফুড অ্যান্ড ড্রিঙ্কসে, ফুড অ্যান্ড ড্রিঙ্কসে এসে বাইরে দিন, ফুড অ্যান্ড ড্রিঙ্কসে এসে আমি তার খাদ্যাভ্যাসের ইচ্ছা অনিচ্ছার যে বিষয়টা জেনেছি। তো রুগী আমাকে বলেছে যে আমি লবণ খুব পছন্দ করি, সেই হিসাবে আমি লক্ষণ নিয়েছি সল্ট ডিজায়ার। তো সিনথেসিস রেপার্টরি থেকে আমি রেপার্টরি করেছি। তো জেনারেল এসে চ্যাপ্টার জেনারেল এসেছি, ফুড অ্যান্ড ড্রিঙ্কস রুব্রিক্স নিয়েছি, এরপর সাব রুব্রিক্স পেয়েছি সল্ট ডিজায়ার। তো সেখানে ন্যাটামিওর সুপার গ্রেড হিসেবে আছে। তো তিনটা সিমটমস নিয়ে আমি মেডিসিন কিন্তু সিলেকশন করি নাই। এরপরে আরো একটু অবসর হয়ে আমি রোগীকে কোশ্চেন করেছি যে আপনার আর কি কষ্ট হয়। রোগী তখন বলতেছে আমার মাথা ব্যথা হয়, কখন বাড়ে কখন কমে, কিসে উপশম হয় কিসে বৃদ্ধি হয়। তো একটা পর্যায়ে রোগী বর্ণনা করলো যে আমার মাথা ব্যথা রোদ্রে গেলে বাড়ে। তো সেখানে আমি হেড চ্যাপ্টার নিয়েছি, রুব্রিক্স নিয়েছি পেইন, তারপরে সান, ফ্রম এক্সপোজার টু দ্য সান। এখানে ন্যাটামিওর আমরা সেকেন্ড গ্রেড হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সিনথেসিস রেপার্টরিতে সেকেন্ড গ্রেড হিসেবে ন্যাটামিওর আছে। এরপরে নেক্সট রুব্রিক্স নিয়েছি আর কখন বাড়ে। রোগী তার বর্ণনায় উনি বলতেছেন যে আমার 10টা থেকে 11টার মধ্যে বৃদ্ধি পাই। সেখানেও আমি রুব্রিক্স নিয়েছি হেড পেইন ফরনুন। ফরনুন বলতে 9টা থেকে 12টা পর্যন্ত আর কি আমরা ফরনুন হিসেবে জানি। তো এই সময়ের মধ্যে ন্যাটামিওরের রোগ লক্ষণগুলো বাড়ে। তো হেড পেইনের ক্ষেত্রে ন্যাটামিওর আমরা ফার্স্ট গ্রেড হিসেবে এখানে রেপার্টরিতে সিনথেসিস রেপার্টরি দেখতে পাচ্ছি। এরপরে ভয় ভীতির বিষয়ে আমি জানতে চেয়েছি যে আপনার কিসে ভয় হয় এবং কখন ভয় হয়। তিনি বললেন যে আমার চোর ডাকাতের ভয় হয়। তো সেই হিসেবে আমি মাইন্ডে এসে চ্যাপ্টার পেয়েছি ফেয়ার এবং রোবার্স, ফেয়ার অফ রোবার্স। তো ডাকাতের ভয়, সেখানে আর্সেনিক এবং ন্যাটামিওর দুইটা মেডিসিন, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আর্সেনিক সুপার গ্রেড হিসেবে দেখেছি এবং ন্যাটামিওর ফার্স্ট গ্রেড হিসেবে এখানে আছে। তো সেই হিসাবে এটাও আমি ইনক্লুড করেছি। এরপর নেক্সট যে রুব্রিক্স, তার খাদ্যদ্রব্যের মধ্যে কোনটা তার অনীহা, অনিচ্ছা বা বিতৃষ্ণা। বললো আমি রুটিতে কি আমার অনীহা, রুটি আমি পছন্দ করি না। সেই হিসাবে আমি জেনারেলে এসে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এরপরে অ্যাভারশন টু ব্রেড, অ্যাভারশন ব্রেডে আমরা এই লক্ষণে বা এই রুব্রিক্সে চায়না এবং ন্যাটামিওরকে দেখতে পাচ্ছি। তো ন্যাটামিওর ফার্স্ট গ্রেড এবং চায়নাও ফার্স্ট গ্রেড। তো দুইটা মেডিসিনকে আমরা এখানে পেয়েছি। এরপরে আমি বললাম আপনার কোথায় বেশি ঘাম হয় বা আপনার সমস্যাটা আর কোথায় কোথায় দেখা দেয়। তো একটা পর্যায়ে উনি বললেন আমার তো সর্দি লেগেই থাকে, আমার 12 মাস ঠান্ডা লেগেই থাকে, সর্দি লেগেই থাকে। তো আমি সর্দির টাইপটা জানতে চেয়েছি। তো রুগী বললেন যে আমার সর্দি পানির মতো হয়, পানির মতো সর্দি নিঃসরণ হতে থাকে এবং সর্দি হয়। আমি নোজ চ্যাপ্টার এসে ডিসচার্জ ওয়াটারি, পানির মতো কি ডিসচার্জ হচ্ছে, সর্দি নিঃসরণ হচ্ছে। সেইখানেও কিন্তু আমরা ন্যাটামিওর কি পেয়েছি। ন্যাটামিওর সম্ভবত দ্বিতীয় শ্রেণীর মেডিসিন মনে হয়, হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর মেডিসিন। ন্যাটামিওর
ওয়াটারি ডিসচার্জ যেটা হয় না থেকে, সেখানে ন্যাট্রামিওর আমি সেকেন্ড গ্রেড হিসেবে পেয়েছি। এরপরে খাদ্যদ্রব্যের টেস্ট পাই কি পাই না এই বিষয়ে কোশ্চেন করেছি, খাদ্যদ্রব্যের টেস্ট আপনার কেমন লাগে। তখন রোগী বলল যে আমি খাদ্যদ্রব্যের কোনো টেস্ট পাই না। তখন আমি চ্যাপ্টার মাউথে এসেছি, এরপরে টেস্ট ওয়ান্টিং অথবা লস অফ টেস্ট, সেখানে ন্যাট্রামিওর ফার্স্ট গ্রেড হিসাবে দেখতে পেয়েছি। এরপর আর কি কি কষ্ট আছে, রোগী বললেন আমার ব্যাক সাইডে পেইন করে। আমি বললাম যে এই পেইনটা কিসে উপশম হয়, কিসে বৃদ্ধি হয়? রোগী বললেন আমার ব্যাক পেইনটা শক্ত কিছুর উপরে যদি আমি শয়ন করি সেই ক্ষেত্রে ব্যথা একটু উপশমিত হয়। তো আমি চ্যাপ্টার নিয়েছি ব্যাক, রুব্রিক্স নিয়েছি পেইন লাইং হার্ড অন সামথিং অ্যামিলিয়েশন। এখানে ন্যাট্রামিওর একটি মাত্র ফার্স্ট এড মেডিসিন আছে সিনথেসিস রেপার্টরিতে, সেই হিসাবে আমি ন্যাট্রামিওরকে কি এখানেও গুরুত্ব প্রদান করেছি। যেহেতু রোগীর বক্তব্য যে আমার ব্যাক পেইনটা শক্ত বিছানার উপরে শুইলে, শক্ত কিছুর উপর শয়ন করলে আমি কমফোর্ট ফিল করি। এরপরে আর কি করলে কমফোর্ট ফিল করেন, বলে আমি যদি ব্যাক সাইডে শয়ন করি সেটা তো আমি কমফোর্ট ফিল করি। সেখানে আমি রুব্রিক্স নিয়েছি ব্যাক পেইন লাইং ব্যাক অন অ্যামিলিয়েশন। এখানে ন্যাট্রামিওর এবং রুটা দুইটা মাত্র ফার্স্ট এড মেডিসিন আছে। তো ন্যাট্রামিওরকে এখানেও আমরা ফার্স্ট এড হিসেবে পেয়েছি। এরপরে আপনার রাগ যখন হয়ে যায় তখন আপনার সান্ত্বনা দিলে কেমন লাগে, কেমন ফিল করেন? বললো না, তখন আমার মেজাজ খুব বেড়ে যায়, সান্ত্বনা আমি একেবারেই নেই না, সান্ত্বনা আমার বিরক্তি বোধ মনে হয়, সান্ত্বনা আমার কাছে অসহ্য মনে হয়। আমি মাইন্ড সিমটম এসে লক্ষণ নিয়েছি, রুব্রিক্স নিয়েছি মাইন্ড কনসোলেশন অ্যাগ্রাভেশন। এখানে সুপার গ্রেড দুইটা মাত্র মেডিসিন আছে, ন্যাট্রামিওর এবং সিপিয়া। ন্যাট্রামিওর সাথে সিপিয়ার ক্রনিক রিলেশন আছে। ন্যাট্রামিওর পরবর্তী মেডিসিন সিপিয়া খুব চমৎকার কাজ করে। ইগনিশের ক্রনিক ন্যাট্রামিওর আর ন্যাট্রামিওর ক্রনিক সিপিয়া, এটা আমি গতদিনও আলোচনা করেছি অন্য কোন একটা মেডিসিনে আলোচনার সময়। এরপরে আপনার রাগটা আর কিসে বৃদ্ধি পাই, তো বললো আমাকে যখন সান্ত্বনা দেওয়া হয় তখন রাগটা বৃদ্ধি পায়। আমি আরেকটা রুব্রিক্স নিয়েছি মাইন্ড অ্যাঙ্গার কন্ট্রোল ওয়েন। তো যখন তাকে কি হয় সান্ত্বনা দেওয়া হয় তখন রাগটা আরো বৃদ্ধি পায়। সেখানে ন্যাট্রামিওর এবং হেলিবোরাস দুইটা মাত্র সেকেন্ড গ্রেড মেডিসিন আছে, তার মধ্যে ন্যাট্রামিওর একটি। এরপর তার পিপাসার ইতিহাস নিয়েছি। আপনার পিপাসা কেমন, বলে আমার পিপাসা অনেক বেশি ডাক্তার সাহেব, আমি অনেক পরিমাণে পানি খাই, পানি পান করি। তো সেখানে স্টমাকে এসে ফার্স্ট লার্জ কোয়ান্টিটিস ফর, তো এখানে ন্যাট্রামিওর ফার্স্ট গ্রেড হিসাবে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মেডিসিনই আছে ফার্স্ট গ্রেড, ব্রায়োনিয়া, ফসফরাস, ভেনেট্রাম, সালফার এবং ন্যাট্রামিওর। ন্যাট্রামিওর তাদের মধ্যে একটি। এরপরে আর কি কি কষ্ট আছে, বললো ডাক্তার সাহেব আমার তো লিউকোরিয়ার সমস্যা আছে। তাই আমি বললাম লিউকোরিয়ার সমস্যাটা কখন বেশি দেখা যায়? রোগী বললেন যে আমার লিউকোরিয়ার সমস্যা মেনস্ট্রুয়েশনের পূর্বে দেখা দেয়। তো আমি ফিমেল জেনিটালিতে এসে লিউকোরিয়া মানে চ্যাপ্টার ফিমেল জেনিটাল এসে লিউকোরিয়াতে ঢুকেছি, রুব্রিক্স নিয়েছি লিউকোরিয়া। এরপরে মেনসেস বিফোর, তো সেখানেও কিন্তু ন্যাট্রামিওর সেকেন্ড গ্রেড হিসাবে আমার সিনথেসিস রেপার্টরিতে ন্যাট্রামিওর সেকেন্ড গ্রেড হিসাবে এখানে আছে। এরপরে আমি আরো কিছু এগুলো সব ফোনে আমার সাথে কথা হয়েছে, রোগীর বাড়ি মানিকগঞ্জে, তো আমি ফোনে ইতিহাস নিয়েছি। তো এর পরবর্তী যে লক্ষণটা নিয়েছি, সে লক্ষণটা কি, যে আপনার মুখমণ্ডলটা কেমন থাকে, শুষ্ক থাকে অথবা তৈলাক্ত থাকে, কেমন মনে হয়? তো রোগী বলল যে আমার মুখমণ্ডলটা সবসময়ের জন্যই তৈলাক্ত থাকে। তো তখন আমি চ্যাপ্টার ফেস নিয়েছি গ্রেজি অথবা অয়েলি অথবা গ্রেজি, এই সিমটমটা নিয়েছি। নেওয়াতে সেখানে ন্যাট্রামিওর ফার্স্ট গ্রেড এবং রাস্টক্স সেকেন্ড, রাস্টক্স শীতকাতর এবং ন্যাট্রামিওর গরম কাতর। এরপরে আমি তার কাতরতার ইতিহাস নিয়েছি। আপনার শরীরে গরম অথবা শীত কোনটাতে কষ্ট বেশি অনুভব করেন? উনি বললেন ডাক্তার সাহেব আমি তো গরম একেবারেই সহ্য করতে পারি না, গরমে প্রচন্ড কষ্ট পাই, সবসময় ফ্যানের বাতাস, খোলা বাতাস, মুক্ত বাতাসে আমি থাকতে চাই বা স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই হিসেবে জেনারেলে এসে আমরা ওয়ান ইন জেনারেল অ্যাগ্রাভেশন, এখানেও কিন্তু ন্যাট্রামিওর ফার্স্ট গ্রেড হিসাবে আছে।
এরপরে আরো 2টা সিমটম নিয়েছি। আমি বললাম আপনার কোনো মানসিক কোনো কষ্ট, কোনো ক্ষোভ, হ্যাঁ, কোনো আঘাত, কোনো গ্রিফ আপনার আছে কিনা, সাইলেন্ট গ্রিফ আছে কিনা। তো বললো একটা পর্যায়ে বলতেছে না আমার তেমন তো কোনো কষ্ট নাই। তো আমি বললাম যে আপনি আপনার কারো মানে পছন্দ ছিল কিনা বা অ্যাফেয়ার ছিল কিনা। তো বললো এটা তো হ্যাঁ ছিল, এখন নাই। তো ছিল এখন নাই, তো এখন তাকে আপনি মিস করেন কিনা এবং তাকে নিয়ে আপনি কোনো চিন্তা দর্শন করেন কিনা। বলে হ্যাঁ তাকে নিয়ে আমি অনেক চিন্তা, যদিও আমাদের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তাকে এখনো অনেক মিস করি এবং অনেক কষ্ট পাই। তো চাপা একটা আমার কষ্ট আছে। তো সেখানে আমি মাইন্ডে এসে গ্রিভ সাইলেন্ট, তো সাইলেন্ট গ্রিভ যে সমস্ত মেডিসিন গুলোর মধ্যে আছে ন্যাপটামিওর, ম্যাগনেসিয়া, এই 2টা মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। ন্যাপটামিওর গরম কাতর, ইগনেশিয়া শীত কাতর। সেই হিসাবে আমি ন্যাপটামিওরকে গুরুত্ব দিয়েছি যেহেতু রোগী গরম কাতর। এরপরে আরেকটি সিমটম নিয়েছি, মাইন্ড গ্রিভ সাইলেন্ট লাভ ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড। আসলে হতাশ ভালোবাসা থেকে যে চাপা তীব্র কষ্ট, চাপা যে তীব্র দুঃখ, হ্যাঁ, এটা কিন্তু পেশেন্টের মধ্যে বর্তমানেও আছে। তো সেখানেও কিন্তু ন্যাট্রামিওর, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড 3টা মাত্র মেডিসিন আছে। তো এই মেডিসিন গুলোর মধ্যে থেকে 2টা শীতকাতর, ন্যাট্রামিওর গরম কাতর, সেখানেও কিন্তু আমি ন্যাট্রামিওরকে গুরুত্ব প্রদান করেছি। তো টোটালিটি অফ সিমটমস অনুযায়ী এবং ইভালুয়েশন অফ সিমটমস, সিমটমসের যে মূল্যায়ন, সেটা করেও কিন্তু আমি ন্যাট্রামিওরকেই বেশি গুরুত্ব দিয়েছি। এই রোগীকে আমি অ্যাপ্লাই করেছি ন্যাট্রামিওর। ন্যাট্রামিওর অ্যাপ্লাই করার পর থেকে রোগীর টোটাল সিমটমস তার কিন্তু উপশম হয়েছে। রোগীর ঘুম, তার খাওয়া দাওয়া, তার শরীর স্বাস্থ্য, এভরিথিং, সমস্ত কষ্টই কিন্তু আস্তে আস্তে সব উপশম হয়ে রোগী মেন্টালি ফিজিক্যালি ভালোর দিকে যাচ্ছেন। তো এইভাবে আমরা প্রত্যেকটা কেস যদি মূল্যায়ন করি, প্রত্যেকটা কেসকে রেপার্টরি আলোকে, রেপার্টরি আলোকে যদি আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সকে এভাবে কাজে লাগাই, তাহলে অবশ্যই রেপার্টরি কিন্তু আমাদের জন্য বিশেষ সহায়ক হবে। কিন্তু শুধুমাত্র রেপার্টরির উপর ডিপেন্ড করেই কিন্তু মেডিসিন সিলেকশন করা যায় না। তো কখন আমাদের রেপার্টরির প্রয়োজন হয়, কখন ম্যাথমেটিকের প্রয়োজন হয়। আমি প্রায়ই বলি যে হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে ত্রিভুজের উপরে, অর্গানন, রেপার্টরি এবং ম্যাথমেটিকা, এই 3টা বিষয় ছাড়া কিন্তু হোমিওপ্যাথি কি চিন্তাই করা যায় না। এনিওয়ে, তো এই ধরনের আমি কয়েকটা কেস বলতে গেলে অনেক সময়ও বেশি লাগবে, কয়েকটা কেস অবশ্যই শেয়ার করতে চাই, যেহেতু আমি বলেছি আজকে আমাদের যে সাবজেক্ট, যে টপিকস, হ্যাঁ, তো সেটা অভিজ্ঞতার আলোকে রেপার্টরাইজেশন। তো সেই বিষয়টাই আমি আপনাদের সামনে আহ ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন এবং আলোচনা শেষে কোশ্চেনের উত্তর ইনশাল্লাহ দিব। তো নেক্সট, ওই ফ্যামিলিরই ওনার মায়ের যে সমস্যা, দ্বিতীয় যে পেশেন্ট, রোগীর নাম আলিয়া বেগম, মানিকগঞ্জ, 50 বছর বয়স। একই ফ্যামিলির 3জন রোগীর ইতিহাস আমি একে একে বর্ণনা করব। তো এই রোগীর ইতিহাসটা আমি কি নিয়েছি, তো টোটাল ইতিহাস অনেক লম্বা চড়া ইতিহাস। আমি রোগীর বক্তব্য আগে শুনেছি যে আপনার কতদিন ধরে সমস্যা, কি কি চিকিৎসা নিয়েছেন এবং সেখানে ফলাফল কি ছিল, এবং কত বছর ধরে এই বাত ব্যথায় আপনি সাফার করতেছেন। তিনি বললেন আমার বয়স তো 50 বছর, আমি 30 বছর ধরে বাতের ব্যথার জন্য দীর্ঘ বছর অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যাচ্ছি, তাতে করে কোনো উপশম ওইভাবে তো হয় না, বরং ক্রমেই মানে খারাপের দিকে যাচ্ছে, ক্রমেই কিন্তু আমি খারাপের দিকে যাচ্ছি। এখন রিসেন্টলি যে সমস্যা তৈরি হচ্ছে, আমার হার্টের সমস্যা হয় এবং কিডনিতেও কিছুটা প্রবলেম হয়। তো একটা পর্যায়ে আমি বললাম যে দেখেন, আমার ওষুধ খাইলে পূর্বের ব্যথা বেদনা, এই বাত ব্যথা ফিরে আসবে বেশি করে এবং হার্টের সমস্যা দূর হবে এবং আপনার যে অন্যান্য যে সমস্যা, কিডনির যে প্রবলেম, ওগুলো রিমুভ হয়ে যাবে। তো আমার কথা অনুযায়ী রোগীর প্রথমে বাতের ব্যথা বৃদ্ধি পেয়েছে। তো রোগীর বর্ণনা মতে আমি রেপার্টরির যে পরিভাষাগুলো নিয়েছি, রেপার্টরির যে ভাষাগুলো নিয়েছি, সেটা রোগীর মধ্যে খামখেয়ালিপনা আছে। আমি বললাম যে আপনি আপনার সন্তানাদি, স্বামী বা প্রতিবেশীর লোকজনকে কেমন ভালোবাসেন। বলছে হ্যাঁ আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি, কিন্তু যখন ওরা মাঝে মাঝে, হ্যাঁ ওরা অনেক বড় হয়ে গেছে এখন, মাঝে মাঝে যদি কখনো অন্যায় করে তাদেরকে
দেখা যায় যে আমি মাঝে মাঝে মারধরও করি। তো এই যে খামখেয়ালিপনা, তাদেরকে অনেক ভালোবেসে আবার অপর দিকে কিন্তু তাদের বয়স হওয়া সত্ত্বেও তাদের গায়ে কিন্তু হাত তুলে। তো এই যে খামখেয়ালিপনা, এখানে আমরা একটা রুব্রিক্স নিয়েছি। এখানে রেপার্টরিতে আমরা কয়েকটা রুব্রিক্স পাবো। হোমজিক্যালনেস পাবো, এক্সেন্ট্রিসিটি এটা পাবো, আর একটা আছে ক্যাপ্রিশাসনেস, সম্ভবত ক্যাপ্রিশাসনেস। তিনটা রুব্রিক্স আমরা রেপার্টরিতে দেখতে পারি। তো আমি এক্সেন্ট্রিসিটি এই রুব্রিক্সটা নিয়েছি এই রোগীর ক্ষেত্রে। সেখানে ল্যাকেসিস এবং মেডোরিনাম দুইটা মাত্র ফার্স্ট এড মেডিসিন আছে। এরপরে রোগীর আরেকটি সিমটমস নিয়েছি যে আপনার সন্তানাদি যদি বাহিরে যায় এবং তাদের ফিরতে দেরি হয়, তখন আপনার কেমন লাগে। তখন উনি বললেন যে যে আমার এমন কষ্ট হয়, মনে হয়, এমন আশঙ্কা হয় যে আমার মেয়ে অথবা নিকটতম আত্মীয় স্বজন কেন ফিরতেছে না, যথাসময়ে কেন আসতেছে না। তার তো আসার কথা ছিল দুপুর 2টার দিকে, কিন্তু এখন 3টা বেজে গেছে, কেন আসতেছে না। এই চিন্তা করতে করতে একটা পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই। তো এখানে আমি রুব্রিক্স নিয়েছি যে মাইন্ড এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। তো পূর্ব কল্পনা থেকে, পূর্ব চিন্তা থেকে, পূর্ব জ্ঞান থেকে সে কিন্তু অসুস্থ হয়ে যায়, পূর্ব আশঙ্কা থেকে সে অসুস্থ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা রেপার্টরি যে ভাষা নিয়েছি এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, সেখানে কিন্তু মেডোরিনাম থাকার কথা। হ্যাঁ, মেডোরিনাম ফার্স্ট এড আছে, মেডোরিনাম ফার্স্ট এড হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমি বললাম যখন আপনি কাজকর্ম করেন, আপনার বাসার যে সমস্ত কাজকর্ম আছে এগুলো কে করে দেয়, বলে আমাকেই করতে হয় এবং আমার বড় মেয়ে করে। তো কাজকর্ম যখন করেন আপনি কিভাবে করেন। আমরা রোগীকে এমন কোনো কোশ্চেন করব না রোগী ইয়েস অর নো বলে কি জবাব দেয়, এটা কখনো বলবো না। তো আমি বললাম আপনি কিভাবে আপনার কাজ গুলো করতে থাকেন। তিনি বললেন আমি যখন কাজ করি খুব তড়িঘড়ি করি, খুব দ্রুত কাজ করতে থাকি। তখন আমি মাইন্ডে এসে হারি একটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটি নিয়েছি, সেখানেও কিন্তু মেডোরিনাম ফার্স্ট এড হিসাবে আছে। এরপরে আমি তার স্মৃতিশক্তির ইতিহাস নিয়েছি যে আপনার স্মৃতিশক্তি কেমন। বলল আমার স্মৃতিশক্তি দুর্বল। তো স্মৃতিশক্তি দুর্বলতার কারণে আপনি কি ভুলে যান। উনি বললেন যে আমি বাসায় যে কাজকর্ম করি, হ্যাঁ, কোথায় কোন জিনিস রেখেছি এগুলো তো ভুলে যাই। এমনকি আমার পরিচিত জন যারা, তাদের নামও আমি ভুলে যাই। সেখানেও কিন্তু আমি মেডোরিনামকে পেয়েছি। উইকনেস অফ মেমোরি, এখানেও কিন্তু মেডোরিনাম ফার্স্ট গ্রেড। তো উইকনেস অফ মেমোরির কারণে দেখা যায় কি করে, মিস্টেকস নেম, তো নাম ভুলে যাই। তো নাম ভুল করে, সেই ক্ষেত্রে মেডোরিনাম ভালো একটি মেডিসিন। এরপরে আমি বললাম যখন আপনি বসে থাকেন আপনার কখন রোগগুলো বেশি তৈরি হয়, কখন রোগগুলো বেশি দেখা দেয়। তো উনি বললেন যে যখন আমি রোগের কথা চিন্তা করি, হতাশ হয়ে যাই যে এত বছর অর্থাৎ 30 বছর ধরে আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি, ব্যথানাশক অনেক ওষুধ খেয়েছি, একটা পর্যায়ে আমি এখন হার্টে সমস্যায় আমি কি জর্জরিত, কিডনির সমস্যায় জর্জরিত। তো আমার সমস্যা আসলে কি ভালো হবে কিনা। তো উনি আমাকেও বলেছেন যে ডাক্তার সাহেব আমার রোগটা কি অ্যালোপ্যাথির মতোই কি ওষুধ খেয়ে দমন থাকবে এই ব্যথা বেদনা, না আপনার ওষুধে কমপ্লিটলি এটা ভালো হবে। আমি বললাম যে আমার যথেষ্ট বিশ্বাস আছে এবং যে মেডিসিনটি দিয়েছি এটা ওয়েল সিলেক্টেড রেমেডি, আপনি কমপ্লিটলি এটা ভালো, এই রোগ থেকে মুক্তি পাবেন। তাই আমি বললাম আপনার রোগগুলো কখন বা কিসে বাড়ে। তো উনি বললেন আমি যখন রোগের কথা চিন্তা করি তখন আমার কষ্টগুলো বেড়ে যায়। তো তখন আমি মাইন্ড থেকে একটি রুব্রিক্স নিয়েছি, থিঙ্কিং কমপ্লেইন্টস অ্যাগ্রাভেশন, থিঙ্কিং অফ হিজ কমপ্লেইন্টস। এখানে কিন্তু অক্সালিক অ্যাসিড একটি মেডিসিন আছে এবং মেডোরিনাম আরেকটি মেডিসিন আছে। তো এই দুইটা মেডিসিনের মধ্যে থেকে মেডোরিনামকে আমি গুরুত্ব দিয়েছি, যেহেতু মেডোরিনাম বেশি লক্ষণকে কাভার করতেছে, সেই হিসাবে আমি মেডোরিনামকেই গুরুত্ব দিয়েছি। এরপর আমি বংশগত ইতিহাস নিয়েছি তার, তার বংশে কার কি রোগ ছিল, কি কোন রোগে মারা গেছে। উনি বললেন যে আমার মায়ের, আমার যে রোগ এই রোগ আমার মায়ের ছিল, আমার মাও কিন্তু দীর্ঘ বছর এইভাবে বাত ব্যথায় ভুগেছে, সেখানেও কিন্তু মেডোরিনামের বিরাট একটা ইতিহাস আছে। বংশগত বাত ব্যথার ক্ষেত্রে আমরা মেডোরিনামকে অবশ্যই চিন্তা করতে পারি। তো সেখানে আমরা বংশগত ইতিহাসের দিকে লক্ষ্য রেখেই আমরা মেডোরিনামকে চিন্তা করব। এবং ফ্যামিলি হিস্ট্রি, আমরা জেনারেলি ফ্যামিলি হিস্ট্রি, হ্যাঁ, রিউমেটিজম একটা রুব্রিক্স আছে সম্ভবত, সেই ইতিহাসটা নিব। এবার এরপরে এসেছি আমরা এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস
তো এক্সট্রিমিটিসে সে পেইন, কি ধরনের পেইন? এটা রিউমেটিক পেইন। সেখানেও কিন্তু মেডোরিনাম ফার্স্ট এড মেডিসিন মেডিসিন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো আমি ওনাকে কোশ্চেন করলাম, এক্সট্রিমিটিসের যেহেতু আমরা অধ্যায়ে আছি, চ্যাপ্টারে আছি, তো আমি বললাম যে আপনি যদি কোথাও বসে থাকেন তখন আপনি স্থির থাকেন না অস্থির থাকেন, আপনার পাটা কেমন থাকে? তো উনি বললেন আমি এক জায়গায় বসে স্থির থাকতে পারি না, আমি পাটাকে এভাবে কি নাড়াতে থাকি, পা অনবরত আমার চলতে থাকে, পা নড়তে থাকে। তো সেখানে রেস্টলেসনেস লেগ, আমি রুব্রিক্স নিয়েছি রেস্টলেসনেস লেগ। এই এক্সট্রিমিটিস চ্যাপ্টার থেকে রেস্টলেসনেস লেগ, সেখানে কিন্তু ফার্স্ট এড কয়েকটা মেডিসিন আছে, তার মধ্য থেকে মেডোরিনাম তাদের মধ্যে থেকে একটি মেডিসিন, ফার্স্ট এড মেডিসিন। এরপরে আর কষ্টটা কোথায় হয়? উনি বললেন আমার পায়ের তলায় খুব বেশি কষ্ট হয়, পায়ে ব্যথা বেদনা করে, খুব বেশি সেন্সিটিভ হয়ে যায়, আমি খালি পায়ে হাঁটতে পারি না, খুব বেশি কি সোলটা সেন্সিটিভ মনে হয়। তো এক্সট্রিমিটিস এসে সেন্সিটিভ ফুট সোল, সেখানেও মেরুডোনিয়ামকে ফার্স্ট এড হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আপনার এই যে ব্যথা বেদনা কিসে বাড়ে, কিসে কমে, এবং কিভাবে বাড়ে, কিভাবে কমে। তো এই কথা বলার পরে উনি বললেন আমার ব্যথাটা যখন কি করি, উঠতে চাই, বিগিনিং টু মুভ, সঞ্চালনের শুরুতেই আমার ব্যথাটা বেড়ে যায়, যখনই আমি কি উঠতে যাই তখনই আমার ব্যথাটা বেড়ে যায়। তো এক্সট্রিমিটিসে সে পেইন, মোশন, বিগিনিং টু মুভ, এই রুব্রিক্স নিয়েছি। তো সঞ্চালনের প্রারম্ভেই, সঞ্চালনের প্রথমেই কিন্তু কি হয়, তার ব্যথা বেদনা বেড়ে যায়। তো সেখানেও কিন্তু মেডোরিনাম সেকেন্ড গ্রেড হিসাবে আছে, ফার্স্ট গ্রেড কয়েকটা মেডিসিন আছে, কিন্তু মেডোরিনাম এখানে সেকেন্ড গ্রেড হিসেবে আছে। এরপরে পিপাসার ইতিহাস নিয়েছি, আপনার পিপাসা কেমন? উনি বললেন আমার প্রচন্ড পিপাসা। তো আমি স্টমাকে এসে থার্স্ট এক্সট্রিম, প্রচন্ড পিপাসা, এক্সট্রিম থার্স্ট, সেখানেও কিন্তু মেডোরিনাম সম্ভবত সেকেন্ড গ্রেড হিসেবে থাকার কথা। আমি একটু দেখে নেই, হ্যাঁ সেখানে মেডোরিনাম সেকেন্ড গ্রেড হিসেবে আছে, এক্সট্রিম থার্স্ট মেডোরিনামে সেকেন্ড গ্রেড। এরপর যেহেতু তার বংশগত বাদ আছে, তার হেরিডিটারি কি রিউমেটিজম আছে যেহেতু, এবং রোগী সাইকোটিকের পেশেন্ট, তো সাইকোসিসের দোষ আছে তার বংশে। আর কি রোগ আছে বললাম, আমার বংশে টিউমারের ইতিহাস আছে। তো টিউমারের ইতিহাস আছে মানে সাইকোসিসের ইতিহাস, জেনারেল থেকে আমরা সাইকোসিস নিয়েছি একটা রুব্রিক্স, সেখানে মেডোরিনাম ফার্স্ট গ্রেড হিসাবে আমরা দেখতে পাচ্ছি সিনথেসিস রেপার্টরিতে। এরপরে রোগীর মানসিকতা কিন্তু কি রেস্টলেসনেস, অস্থির, স্থির থাকতে সে পারে না, মানসিকভাবে সে অস্থিরতা প্রকাশ করতে থাকে। তো রেস্টলেসনেস একটা চ্যাপ্টার নিয়েছি। এরপরে তার ধৈর্যহীনতা আছে, বললো আমার কিন্তু ডাক্তার সাহেব ধৈর্য কম, আমি দীর্ঘদিন ধরে কিন্তু ধৈর্য ধরে ওষুধ খাওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি বললাম আপনি অ্যালোপ্যাথিতে ওষুধ খাচ্ছেন 30 বছর, সেখানে ধৈর্য ধরতে পারেন, কিন্তু আমাদের কাছে যদি 1 বছর ওষুধ খাইতে বলি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর ধৈর্য থাকে না। তো সেখানে আমি বলেছি যে যত বছর আপনি সাফার করতেছেন তত মাস আপনাকে ওষুধ খেতে হবে, যত বছর আপনি রোগে ভুগতেছেন তত মাস আপনাকে ওষুধ খেতে হবে, 30 মাস ওষুধ খেতে হবে কমপক্ষে। তো আপনি কমপ্লিটলি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, সেই ধরনের সেলফ কনফিডেন্স আমার আছে। বলছে ঠিক আছে, আমি ধৈর্য ধরে ওষুধ খাওয়ার চেষ্টা করবো, যেহেতু আজীবনও এই ব্যথা ভালো হবে না, তো 30 মাস খাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত রাখে 100 বছর, 30 মাস তো খুব বেশি না। তো অলরেডি 3-4 মাস হয়ে গেছে, রোগী 80% ভালো আছে, 80% ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এরপরে আমি হ্যাঁ আমি বললাম আপনি যে বললেন যে ধৈর্য কম, তো এখন কিভাবে ধৈর্য ধরবেন? বলে হ্যাঁ আমি তো ধৈর্য কম কাজ কর্মে কথাবার্তায়, হ্যাঁ আমি ধৈর্য ধরতে পারি না। তো ওষুধ খাওয়ার ক্ষেত্রেও এটা একটা সেটা একটা, অনেক সময় অনেক পরিবর্তন করতে হয়। ইম্প্যাশন্স একটা রুব্রিক্স আছে, মাইন্ড ইম্প্যাশন্স। তো সেখানে মেডোরিনাম সম্ভবত সেকেন্ড গ্রেড হিসাবে আমরা রেপার্টরিতে দেখতে পাচ্ছি। এরপর আমি বললাম যে আপনার আর অদ্ভুত কোনো কল্পনা হয় কিনা মনের মধ্যে, এবং কেমন ফিল করেন আপনি? অদ্ভুত কল্পনা বলতে উনি বুঝতে পারেন নাই। আমি বললাম দেখেন আপনি হয়তো রাস্তা দিয়ে চলতেছেন, হ্যাঁ রাতের অন্ধকারে যাচ্ছেন, তো আপনার কাছে চলার সময় কোনো কিছু ভয় ভীতি বা একটা অলিক কল্পনা, ভ্রান্ত কোনো ধারণা তৈরি হয় কিনা? তো রুগী বললেন হ্যাঁ আমার মনে হয় যে পিছন থেকে কেউ আসছে, পিছনে কেউ আছে, এই ধরনের একটা কি অলিক কল্পনা আমার মধ্যে আছে। তো আমি মাইন্ডে এসে ডিলিউশন, পিপল বিহাইন্ড হিম, সামওয়ান ইজ বিহাইন্ড
হিম অর হার, এখানে যদিও পুরুষকে ইন্ডিকেট করছে, আমরা বিহাইন্ড হিম অর হার যে কোনো রুব্রিক্স আমরা এইভাবে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেডের নাম সেকেন্ড গ্রেড হিসাবে পেয়েছি। এরপরে ডিলিউশন পিপল বিহাইন্ড হিম, পিপল আর বিহাইন্ড হিম অর হার। তো তার পিছনে মনে হচ্ছে কি কেউ আছে, এই ধরনের একটা অলিক কল্পনা, ভ্রান্ত ধারণা তার মধ্যে আছে এবং ভয়ও আছে। সামওয়ান ইজ বিহাইন্ড হিম, ফেয়ার বিহাইন্ড হিম অর হার সামওয়ান ইজ, এখানেও কিন্তু মিডল নাম থার্ড গ্রেড হিসেবে আছে। এরপরে আমি বললাম যে আহ, আপনি তো গরম কাতর, আচ্ছা আপনি কোন স্থানে বেশি পাখার বাতাস পেতে চান, কোন জায়গায় আপনি বেশি পাখার বাতাস পেতে চান? উনি বললেন যে আমি টেবিল ফ্যান আছে আমার একটা, তো টেবিল ফ্যানটা আমার পায়ের গোড়ায় রেখে দেই, পায়ের তালুতে যাতে খুব বেশি বাতাস লাগে, হাতের তালুতে এইভাবে হাতের তালু রেখে দেই যাতে হাতের তালুতে বেশি বাতাস লাগে, একটু কমফোর্ট ফিল করি, এতে করে আমি কমফোর্টও ফিল করি। তো মেডোনেমের দেখবেন যে মেডোনেমের হাতে পায়ে প্রচন্ড উত্তাপ জ্বালা এগুলো আছে। তো একমাত্র ফার্স্ট এড অ্যাক্টিভেটরি মেডিসিন আছে এক্সট্রিমিটিস প্যান্ট ওয়ান্স হ্যান্ডস অ্যান্ড ফিট। তো হাতে পায়ে বাতাস চাই, একটিমাত্র সেকেন্ড গ্রেড মেডিসিন আছে সিনথেসিস রেপার্টরিতে, সেটা হলো মেডোরিনাম। এরপর আমি বললাম আপনার ব্যথা বেদনা এই যে হচ্ছে কি করলে আপনার ভালো লাগে? উনি বললেন আমি একটু যদি সঞ্চালন করি, একটু মুভ করি, তখন আমার একটু ভালো লাগে। এক্সট্রিমিটিস পেইন মোশন অ্যামিলিয়েশন, সেখানে কিন্তু আমি মেডোরিনামকে সেকেন্ড গ্রেড হিসেবে দেখতে পাচ্ছি। এরপরে আরেকটি সিমটম নিয়েছি যে আমার একবারে গোড়ালিতে ব্যথা, আমি যখন সকালে উঠি আমার গোড়ালিতে ব্যথা করে, তো এক্সট্রিমিটিস পেইন ফুট হিল, সেখানেও কিন্তু মেডোরিনাম সেকেন্ড গ্রেড হিসাবে আমি এখানে দেখতে পাচ্ছি সিনথেসিস রেপার্টরিতে আছে। টোটালিটি অফ সিমটমস অনুযায়ী আমি রোগীকে মেডোরিনাম অ্যাপ্লাই করেছি। এতে করে এখনো পর্যন্ত রোগী কমফোর্ট ফিল করতেছেন এবং মেডোরিনাম এখনো চলতেছে, মেডিসিন এখনো চেঞ্জ করি নাই। তো যাই হোক, এটি ছিল দ্বিতীয় একটি ইতিহাস। আমাদের সাথে ডাক্তার জাহাঙ্গীর আলম ভাই, ওনার যুক্ত হওয়ার কথা ছিল, উনি হয়তোবা যুক্ত হতে পারেন নাই, হয়তোবা উনি আমাদের লাইভটাকে উপভোগ করতেছেন। আমাদের সাথে আজকে স্যার, আশরাফুল আমি হক আমি স্যার। চেষ্টা করতেছি স্যার জাহাঙ্গীর স্যারকে জয়েন করানোর জন্য যথাসাধ্য। আশা করি দেখি যত ওনাকে জয়েন করানো যায় কিনা। ওনার একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো উনি জয়েন করতে পারছেন না। আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেই যাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক আপনারা অনুষ্ঠানটি উপভোগ করতে থাকেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অভিজ্ঞতার আলোকে রেপার্টেরাইজেশন, একটি ভিন্ন ধর্মী আলোচনা। অবশ্যই আপনারা এই আলোচনা থেকে অনেক কিছুই শিখতে পারবেন। তাই আপনারা যত সম্ভব আমাদের এই লাইভটি আপনাদের টাইমলাইনে শেয়ার করুন, নিজে দেখুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এবং আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের অতিথি আপনাদের যথাসম্ভব প্রশ্ন উত্তর দেওয়া দিবেন। ধন্যবাদ স্যার, শুরু করুন। জি, এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট, আমরা মূলে চলে আসি। তো এই ইতিহাস যে আমি আসলে নিয়েছি রোগীর কাছ থেকে, রোগীর চিত্র যে অঙ্কন করেছি, আমরা আসলে অনেকেই রেপার্টরি তে হাত দেয় না, ভয় পাই। আসলে এটা মহাসমুদ্র, ঠিক আছে, মানে কি বলবো, এটা বিশাল এক মহাসমুদ্র রেপার্টরি ম্যাথমেটিকা। তো এটা আসলে আয়ত্ত করাটা অনেক কঠিন, কিন্তু মানুষের যদি আসলে চেষ্টা থাকে, সে এটার সাথে যদি লেগে থাকে, তাদের একাগ্রতা, তাদের মননশীলতা, তাদের চিন্তাশীলতা এবং সময় শ্রম মেধা এটার পিছনে যদি মনে নিবেশ করে, তাহলে রেপার্টরি আয়ত্ত করা সম্ভব। আমি যেভাবে রেপার্টরি আয়ত্ত করি, প্রত্যেকটা মেডিসিনের রুব্রিক্সকে এক নজরে আমি দেখে নেই। আমি রেপার্টরি দেখে রেপার্টরি শিখে না, আমি প্রত্যেকটা মেডিসিন কি করেছি, রেপার্টরি মানে মেট্রিমেডিকা তৈরি করেছি রেপার্টরি মানে অনুযায়ী, লক্ষণ অনুযায়ী। সমস্ত লক্ষণগুলোকে আমি মেট্রিমেডিকাই পরিণত করেছি, এই রুব্রিক্স গুলোকে একসাথে সুবিন্যস্ত করেছি। তো যার ফলে আমার জন্য এটা কঠিন হয় না। এনিওয়ে, তো নেক্সট, ওই ফ্যামিলির আরেকটি রুগী, রুগীর নাম ফারজানা, মানিকগঞ্জ, 25 বছর বয়স। তো তারও কিন্তু এই ধরনের সমস্যা। সে বলতেছে আমার তো কি হয়, মানুষের ভয় হয়,
ফেয়ার আপ পিপল, আমি একটি রুব্রিক্স নিয়েছি ফেয়ার আপ। সে অনেক কথাই বলেছে, সেই কথাগুলোকে আমি রেপার্টরি ভাষায় পরিণত করেছি। তো সেটা হলো ফেয়ার অফ পিপল, মানুষের ভয় তার মধ্যে আছে। তো আরেকটি লক্ষ্য নিয়েছি যে এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, তো তার প্রতি যদি অবিচার করা হয়, অসদাচরণ করা হয়, তার থেকে সে অসুস্থ হয়ে যায়। এখানে স্টাফিক্রিয়া সুপার গ্রেড হিসাবে আছে এবং ন্যাট্রামিওর সেকেন্ড গ্রেড হিসাবে আছে। ন্যাট্রামিওর, নাক্সবোম, ইগনেশিয়া, আমরা এই মেডিসিন গুলোকে সেকেন্ড গ্রেড হিসেবে আমরা দেখতে পাচ্ছি সিনথেসিস রেপার্টরিতে। প্যারা পিপল আমি আগেই বলেছি। তো সেখানেও আহ ন্যাট্রামিওর আছে কিনা ফেয়ার পিপল, সম্ভবত থার্ড গ্রেড, হ্যাঁ সেকেন্ড গ্রেড হিসেবে আছে। হ্যাঁ, সেকেন্ড গ্রেড হিসাবে ন্যাট্রামিওর এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফেয়ার অফ পিপল, লাইকোপোডিয়াম কিন্তু সুপার গ্রেড, হাইওসিয়ামাস, ন্যাট্রামকার, ব্রাস্টক্স এগুলো ফার্স্ট গ্রেড, কিন্তু ন্যাট্রামিওর সেকেন্ড গ্রেড। আমরা আরো রুব্রিক্স, অনেক রুব্রিক্স নিয়েছি, সেগুলো আমরা দেখি কি কি রুব্রিক্স নিয়েছি, একে একে আলোকপাত করবো ইনশাল্লাহ। এরপরে মাইন্ড সিমটম, এসে আপনার ভয় ভীতি, কিসে ভয় ভীতি হয় বা কিসে ভয় পান। উনি বললেন আমি বজ্রপাতের ভয় পাই। উনি বললেন যে আমি ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো দেখে ভয় পাই। তো ফেয়ার অফ থান্ডার স্টর্ম, এখানে একটি রুব্রিক্স নিয়েছি, সেখানে ন্যাট্রামিওর সেকেন্ড গ্রেড এবং ফসফরাস সুপার গ্রেড। ফসফরাস শীত কাতর, ন্যাট্রামিওর গরম কাতর। তো রোগী যেহেতু গরম কাতর, আমি গরম কাতর মেডিসিনকেই আমি এখানে সিলেকশন করব, শীত কাতর মেডিসিন সিলেকশন করব না, যেহেতু রোগী গরম কাতর। এনিওয়ে, এরপরে রোগীর মূল যে কষ্ট হলো, ডাক্তার সাহেব আমি তো মানে বারে পরীক্ষা দিব, তো আমি পড়তে গেলে আমার ঘুম আসে, তন্দ্রাচ্ছন্ন ভাব আমাকে ছেয়ে ফেলে। আমি পড়তে গেলে আমার মনে হচ্ছে চোখে কত যে ঘুম আসে, আমি পড়তে পারি না। তো আমি স্লিপ চ্যাপ্টারে ঢুকেছি, স্লিপিনেস, হ্যাঁ তন্দ্রা ভাব। কখন তন্দ্রা ভাব দেখা যায়? কি রিডিং করতে গেলে তার কি হয়, তন্দ্রা ভাব দেখা দেয়। তো সেই ক্ষেত্রে ন্যাট্রামিয়ার কিন্তু সেকেন্ড গ্রেড। আরো সেকেন্ড গ্রেড অনেকগুলো মেডিসিন আছে, কার্বোভেজ, জেলসিমিয়াম, কার্বোভেজ শীতকাতর, জেলসিমিয়াম শীতকাতর, ন্যাট্রামিয়ার গরম কাতর, সালফার, সালফার ব্যক্তিকেন্দ্রিক শীতকাতর, কিন্তু জেনারেলি সে গরম কাতর ব্যক্তিকেন্দ্রিক সে শীতকাতর হতে পারে সালফার। এনিওয়ে, তো এরপরে আর কখন ঘুম পাই, আমি জিজ্ঞেস করলাম আর আর কখন ঘুম পাই, আপনি বললেন যে পড়ার সময় ঘুম পাই, আর কখন ঘুম পাই? রোগী বললেন যে খাওয়ার পরে আমার ঘুম পাই, স্লিপ ফলিং অ্যাসলিপ ইটিং আফটার। এখানেও ন্যাট্রামিওর থার্ড গ্রেড হিসাবে আছে। এরপরে আমি বললাম যদি আপনি কখনো কষ্ট পান মনে, সেই কষ্ট পাওয়ার ফলে আপনার কেমন অনুভূতি সৃষ্টি হয়? আপনি যে কারো দ্বারা কি কষ্ট পাইলেন, কেউ আপনাকে মানসিকভাবে আঘাত করলো, অপমান করলো, অপদস্থ করলো, তো তখন আপনি কি করেন? বলে আমি শত কষ্ট পাওয়া সত্ত্বেও আমার চোখে পানি আসে না। উনি বললেন যে আমার শত কি কষ্ট পাওয়া সত্ত্বেও আমি আমার চোখে পানি নিয়ে আসতে পারি না। আমার নিকটতম আত্মীয় স্বজন মারা গেলেও আমি আমার চোখে পানি নিয়ে আসতে পারি না, আমি কাঁদতে পারি না। তো আমি এখানে একটি রুব্রিক্স নিয়েছি, এটার গুরুত্ব খুবই বেশি, মাইন্ড সিমটম। তো মাইন্ড উইপিং ক্যান নট উইপ দো স্যাড, যদিও কি বিষণ্ণ বিমর্ষ, তবুও সে কি করতে পারে না, ক্যান নট উইপ, সে কাটতে পারে না। এখানে ন্যাট্রামিও সুপার গ্রেড হিসাবে আমরা সিনথেসিস রেপার্টরিতে দেখতে পাচ্ছি, এটার গুরুত্ব খুবই বেশি। এবং ফার্স্ট গ্রেড হিসাবে ইগনেশিয়া আমরা দেখতে পাচ্ছি, ইগনেশিয়া শীতকাতর, ন্যাট্রামিওর গরম কাতর। রোগী যেহেতু গরম কাতর, আমরা ন্যাট্রামিওরকেই রাখবো। এরপরে আমি বললাম আপনার খাদ্যদ্রব্যের মধ্যে কোন খাবার বেশি পছন্দ, কোন খাবার অপছন্দ, এবং কোনটা সহ্য কোনটা অসহ্য। তা উনি বললেন আমার সবচেয়ে লবণ, লবণ ছাড়া আমি খাবার খেতে পারি না। তো সেখানে আমি জেনারেলে এসেছি, জেনারেলে এসে জেনারেল এসে আপনি নোমান ভাইকে ফোন দিয়ে বলে দেন আমি লাইভে একটা প্রোগ্রাম করতেছি, নোমান ভাইকে, নোমান ভাই, হ্যাঁ। তো সেখানে জেনারেল এসে ফুড অ্যান্ড ড্রিঙ্কসে এসে আমি কি পেয়েছি, সল্ট ডিজায়ার, লবণ সে পছন্দ করে। সেখানে ফসফরাস এবং ন্যাট্রামিওর সুপার গ্রেড হিসেবে আছে, ফসফরাস শীতকাতর, ন্যাট্রামিওর গরম কাতর। আমি ন্যাট্রাম এবং ভেট্রামেলবো আছে, ভেট্রামেলবো লবণ পছন্দ করে, তিনটা মনে হয় সম্ভবত সুপার গ্রেড, ন্যাট্রামিওর, ফসফরাস এবং ভেট্রাম। তো সেই হিসেবে ন্যাট্রামিওর গরম কাতর হিসাবে আমি ন্যাট্রামিওরকেই কি বেশি প্রাধান্য দিয়েছি, প্রমিনেন্স
করার ক্ষেত্রে প্রমিনেন্ট যখন করব আমি এই মেডিসিনকে, তখন ন্যাট্রামিউরকেই বেশি গুরুত্ব প্রদান করব। এরপরে তার একটা সাইলেন্ট গ্রিফ আছে, তো সেই সাইলেন্ট গ্রিফের কথা নাই বলি। তো সেই সাইলেন্ট গ্রিফ উনি আমার সাথে শেয়ার করেছেন। তো আমি এখানে রুব্রিক্স নিয়েছি মাইন্ডে এসে গ্রিফ সাইলেন্ট। এখানে ইগনেশিয়া এবং ন্যাট্রামিউর ফার্স্ট এড দুইটা মেডিসিন আছে। ইগনেশিয়া শীত কাতর, ন্যাট্রামিউর গরম কাতর। এরপরে আপনার আহ ঘামের পরে আপনার কেমন লাগে, ঘাম হলে আপনার কেমন লাগে? তুমি বললেন ঘামের পরে আমার কষ্ট বেড়ে যায়, জেনারেলি এসে পারস্পিরেশন আফটার অ্যাগ্রাভেশন। তো সেখানে ন্যাট্রামিউর থার্ড গ্রেড হিসাবে আছে। এরপরে কষ্টগুলো কখন বেশি হয়? তো চেঞ্জ অফ ওয়েদার, আবহাওয়ার পরিবর্তনে তার কষ্টগুলো বাড়ে, সেখানেও কিন্তু ন্যাট্রামিউর হ্যাঁ থার্ড গ্রেড হিসাবে আছে, ন্যাট্রামিউর থার্ড গ্রেড হিসাবে আছে। চেঞ্জ অফ ওয়েদার অ্যাগ্রাভেশন হয় জেনারেল এসে। এরপরে তার নাক বন্ধ থাকে, বলে আমার নাক বন্ধ থাকে প্রায়ই, কখনো ডান পাশ কখনো বাম পাশ, অল্টারনেটিং করতে থাকে। নোজ অবস্ট্রাকশন অল্টারনেটিং সাইড। তো সেখানে ন্যাট্রামিউরকে আমি দেখতে পাচ্ছি না, ল্যাকক্যান ফার্স্ট গ্রেড আছে আর অন্যান্য মেডিসিন সেকেন্ড গ্রেড, কিন্তু ন্যাট্রামিউর এখানে নাই। এরপরে ভয় কিসের হয়? ভয় হয় স্নেকের। আমি বললাম ভয় আপনি কিসের ভয় পান? উনি বললেন আমি সাপের ভয় পাই। তো ফিয়ার অফ স্নেকস। তো সেখানে ফিয়ার অফ স্নেকের ক্ষেত্রে আমরা ন্যাট্রামিউর থার্ড গ্রেড হিসেবে দেখতে পাচ্ছি। এবং স্বপ্ন কিসের স্বপ্ন দেখেন? উনি বললেন আমি সাপের স্বপ্ন দেখি। তো সেখানে আমরা ন্যাট্রামিউর পাচ্ছি না, ল্যাকেসিস ল্যাকক্যান এই মেডিসিন গুলো সেকেন্ড গ্রেড, ন্যাট্রামিউর এখানে নাই। এরপর নেক্সট যে রুব্রিক্স নিয়েছি, তো উনি বললেন আমার কল্পনাতেও আমার মনে হয় যে হ্যাঁ মনে হচ্ছে কি সাপ আছে, এই ধরনের অনুভূতি, মাইন্ড ডিলিউশনস স্নেকস। এখানে ন্যাট্রামিউর সম্ভবত নাই এই রুব্রিক্সে। এরপরে সঙ্গী পছন্দ অপছন্দ, তো ন্যাট্রামিউর সঙ্গী পছন্দ করে তৃতীয় শ্রেণীর থার্ড গ্রেড, কিন্তু সঙ্গী অপছন্দ করে সেটা প্রথম শ্রেণী ফার্স্ট গ্রেড লক্ষণ। তো ন্যাট্রামিউর এখানে থার্ড গ্রেড হলেও কোম্পানি ডিজায়ার সে করে, তো ন্যাট্রামিউর এখানে থার্ড গ্রেড হিসেবে পেয়েছি। এরপরে মাইন্ড সিমটম এসে আপনি আর কিসের ভয় পান? বলো আমার প্রচন্ড মৃত্যুর ভয়। প্রচন্ড কিসের ভয়? মৃত্যুর ভয়। তো ফেয়ার অফ ডেথ, মৃত্যুর ভয় রোগীর মধ্যে আছে। তো সেখানে ন্যাট্রামিউর সেকেন্ড গ্রেড। তো এই সমস্ত লক্ষণ নিয়ে আমি টোটালিটি অফ সিমটমস অনুযায়ী এবং ইভালুয়েশন অফ সিমটমস লক্ষণের মূল্যায়ন করেছি। সেই ক্ষেত্রে ন্যাট্রামিউরকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। ন্যাট্রামিউর এখনো পর্যন্ত চলতেছে, রোগী এখনো ভালো আছে। এরপরে আসি আরেকটি রোগীর ইতিহাস বলবো। দেখি আর হয়তো 2-5 মিনিট সময় পাবো। আমার মনে হয় 50-এ আলোচনা হয়তো শেষ করবো। এরপরে হয়তো কোশ্চেন থাকলে আপনাদের আপনারা কোশ্চেন করবেন, আমি কোশ্চেন করবে গিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি রোগীর ইতিহাস। এই রোগীর নাম হলো অন্তরা, সনাতন ধর্মের, বিবাড়িয়া, বয়স 22 বছর। তো প্রথম একটা সন্তান আছে, 4-5 বছরের একটা সন্তান আছে। তো দ্বিতীয় সন্তান আর হচ্ছে না। তো দ্বিতীয় সন্তান হচ্ছে না এর জন্য তারা ট্রাই করতেছে, কিন্তু মূলত আসলে সন্তান কি আসতেছে না, কনসেপ্ট হচ্ছে না। তো আমি তার ইতিহাস নিয়েছি। এই যে সন্তান যে হচ্ছে না, এর পেছনে আপনার এমন কোনো কারণ আছে কিনা যে আপনার সন্তান গর্ভে এসেছিল, আপনি সেটাকে অ্যাবর্শন করিয়ে ফেলেছেন, অথবা ডিএনসি করিয়েছেন, অথবা দেখাচ্ছে কোনো ইনজুরির কারণে সন্তান অ্যাবর্শন হয়ে গেছে, যে আঘাত পেয়েছেন, আঘাত পেটে আঘাত পাওয়ার ফলে সন্তানের আঘাত লাগছে, আপনার আঘাত লাগছে। তো এই ক্ষেত্রে ইনজুরি মানে ব্লিডিং শুরু হয়েছে, তো ইনজুরির ফলে অ্যাবর্শন হয়েছে, কোনো ইতিহাস আছে কিনা। তো উনি একটা ইতিহাস বললেন যে ডাক্তার সাহেব যখন আমার প্রেগনেন্সি চলতেছিল 1 মাস কি 1.5 মাস, তখন আমি ট্যাবলেট খেয়েছিলাম। তো ট্যাবলেট খেয়ে সন্তানটাকে আমি অ্যাবর্শন করিয়ে দিই। তো এটার পরে আমি আর ওইভাবে ট্রাই করি নাই সন্তান নেওয়ার জন্য। তো ওই সময় আমরা জন্ম নিয়ন্ত্রণ করতাম, যার ফলে আর আমি ওইভাবে চিন্তা করি নাই যে এখন যেহেতু কিছুদিন আগে একটা সন্তান আমাদের নষ্ট করলাম, এখন সন্তান না নেই, 2-3 বছর পরে নেই। তো ওই সময় উনি কি করলেন, জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করলেন, জন্ম নিয়ন্ত্রণ করতেন। উনি সিদ্ধান্ত নিলেন যে বাচ্চা যেহেতু বড় হয়েছে এবং সন্তান অ্যাবর্শন হয়েছে, সেটারও দীর্ঘদিন হয়ে গেল। তো এখন কি করা যায়, 2-3 বছর তো হয়ে গেল, এখন আমরা ট্রাই করি। তো 2-3 বছর পরে গিয়ে ট্রাই করে আর কিন্তু কনসেপ্ট হচ্ছে না।
এখন এখানে ফান্ডামেন্টাল এক্সাইটিং কজ আমাদেরকে জানতে হবে। আসলে কি ওই কি ট্যাবলেট খেয়ে বা অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে সন্তানটা নষ্ট করলো এর প্রভাব পড়ছে, না আসলে তার মানে মেনস্ট্রুয়েশন অন্য কোনো ডিসঅর্ডার আছে, মেনস্ট্রুয়েশনের কোনো ডিসঅর্ডার যদি থাকে সেই কারণেই কনসেপ্ট করতেছে না। আসলে সেই ইতিহাসটা আমরা একটু পর্যালোচনা করব, একটু পর্যবেক্ষণ করব, অবজারভেশন আমি কিভাবে করেছি এই রোগীর ক্ষেত্রে। তো রোগীর কষ্টটা কি? রোগী কষ্ট নিয়ে এসছে, রোগী বলতেছেন যে কি আমার মেন্সের পূর্বে তলপেটে অত্যন্ত ভার বোধ মনে হয়। তলপেটে কি বোধ মনে হয়? ভার বোধ মনে হয়। আমি লক্ষ্য নিয়েছি চ্যাপ্টারে এসেছি অ্যাবডোমেন হেভিনেস মেন্সেস বিফোর, এখানে একটি মাত্র ফার্স্ট এড মেডিসিন আছে পালসেটিলা, আরেকটি থার্ড গ্রেড, ওটা মানে আনকমন একটি মেডিসিন। তো ফার্স্ট এড হিসেবে পালসেটিলা পেয়েছি। তো আমি বললাম আপনার মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা কেমন? বলে আমার মানুষের প্রতি অনেক বেশি দয়া মায়া, আমি মানুষের প্রতি সহানুভূতিশীল। তো তখন আমি রুব্রিক্স নিয়েছি সিম্প্যাথেটিক। তো সেখানেও কিন্তু পালসেটিলা সিম্প্যাথেটিক রুব্রিক্স এর অধীনে পালসেটিলা কোন গ্রেডের? থার্ড গ্রেড। পালসেটিলা এখানে থার্ড গ্রেড হিসেবে আছে। এরপরে আপনার যদি কোনো মনে কষ্ট হয়, কষ্ট পান কারো দ্বারা, কোনো মানুষ আপনাকে আঘাত দিল, সেই ক্ষেত্রে আপনার কেমন লাগে? বলো আমি অল্পতে, আমাকে কেউ কিছু বলতেই পারে না, অল্পতে আমার চোখে পানি চলে আসে। তো আমি সেখানে রুব্রিক্স নিয়েছি উইপিং ইজিলি, সহজেই চোখে পানি চলে আসে। সেখানে পালসেটিলা এবং কোস্টিকাম কি দুইটা মাত্র মেডিসিন, ফার্স্ট গ্রেড। তো কোস্টিকাম শীত কাতর, পালসেটিলা গরম কাতর, আর রোগীও গরম কাতর এবং তার মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা আছে। তো সেখানেও পালসেটিলা আছে। রোগীর গরম কাতরতার লক্ষণ নিয়ে আমি সেখানে কি পেয়েছি? জেনারেলে এসে ওয়ার্ম ইন জেনারেল অ্যাগ্রাভেশন। তো গরমে কাতর অসংখ্য মেডিসিন আছে, এই অসংখ্য মেডিসিনের মধ্য থেকে পালসেটিলা প্রথম শ্রেণীর একটি গরম কাতর মেডিসিন। তো সেখানেও কিন্তু পালসেটিলাকে আমি পেয়েছি। এরপরে সঙ্গী পছন্দ অপছন্দ, যখন এই ইতিহাস নিয়েছি তখন বলে আমি সঙ্গী পছন্দ করি, আমি একা থাকতে পারি না, একা থাকতে পছন্দ করি না, তো আমি সঙ্গী সবসময় পছন্দ করি। সেখানে কিন্তু পালসেটিলা দ্বিতীয় শ্রেণীর একটি মেডিসিন, কোম্পানি ডিজায়ার করে। আমি বলি আপনার যদি কদাচিৎ কখনো রাগ হয়ে যায় তখন তো সান্ত্বনা দিলে কেমন লাগে? বলছে আমার তো রাগ তেমন হয় না, আমি অনেক শান্ত। তো আমার সান্ত্বনা দিলেই আমি কি সেটা বুঝি, সেটা মেনে নেই। তো মাইন্ড সিমটম এসে কনসোলেশন অ্যামিলোরেশন, সেখানে পালসেটিলা সুপার গ্রেড হিসেবে আছে। তো এখানেও পালসের গুরুত্ব আমি পেয়েছি। আচ্ছা আমি বললাম আর দু একটা প্রশ্ন করবো, করেই আপনাকে মেডিসিন দিয়ে দিব। তো বললো ঠিক আছে ডাক্তার সাহেব, কোশ্চেন করুন। আমি বললাম যে মেনস্ট্রুয়েশনের সময় আপনার মেন্সের যে কালার, এই কালারটা কেমন হয়? এটা কালো, এটা লাল, এটা খয়েরি, এটা ধূসর, এটা পানির মতো, হ্যাঁ, এটা কেমন হয়? এটা চাপচাপ আসে, এটা তরল আকার আসে, কেমন আসে? তো উনি বললেন যে এক এক মাসের মেন্সের কালার এক এক রকম হয় এবং প্রতি মাসের মেন্স অনেক সময় দেখা যাচ্ছে কখনো খয়েরি হয়, কখনো লাল হয়, কখনো চাপচাপ হচ্ছে, কখনো পানির মতো পাতলা হচ্ছে, এই ধরনের কি মেন্স দেখা দেয়। আমি ফিমেল জেনিটালিতে এসে আমি মেন্সেস চেঞ্জেবল ইন অ্যাপিয়ারেন্স একটি মাত্র ফার্স্ট এড মেডিসিন আছে, সেটি হলো পালসেটিলা। এরপর আরো দু একটা লক্ষ্য নিয়েছি। আপনার হাতে তালু দেখি। তো আরেকজন রোগী আছে, রোগী বলছি অ্যাসিস্ট্যান্ট আছে। আমি বললাম যে আপনি একটু পরীক্ষা করুন তো ওনার হাতের তালু গরম কি ঠান্ডা? হ্যাঁ হাতের তালু অনেক গরম। তো বলছে ডাক্তার সাহেব আমার হাতের তালু শুধু গরমই থাকে না, হ্যাঁ জ্বালাও করে। ঠিক আছে, এবং পায়ের তলাও এইভাবে জ্বালা করতে থাকে। এক্সট্রিমিটিসে এসে হিপ ফুট বার্নিং, সেখানে পালসেটিলা আছে। এরপরে আপনি এই যে হাত তো জ্বালা পোড়া করে, আপনি পাটা কিভাবে রাখেন? অনেক সময় শীতকাল থাকলেও পাটা কোথায় রাখেন? লেপের বাহিরে অথবা ভিতরে? তো উনি বললেন আমি পাটাকে সবসময় বাইরে রাখার চেষ্টা করি। এক্সট্রিমিটিস এসে আনকভার ইনক্লিনেশন টু ফুট আনকভার, এখানে মেডোরিনাম, পালসেটিলা, ক্যামোমিলা এবং সালফার। এরপরে আমি রোগী যেহেতু কি মানে অন্যান্য সিমটম পালসেটিলার, তো সেখানে পালসেটিলার প্রথম শ্রেণীর মেডিসিন হিসাবে এখানে দেখতে পাচ্ছি যে ইনক্লিনেশন টু ফুট আনকভার, পালসেটিলা প্রথম শ্রেণীর। এই সমস্ত লক্ষণ নিয়ে আমি রোগীকে পালসেটিলা দিয়েছি প্রথম মাসে। উনি দ্বিতীয় মাসে বললেন ডাক্তার সাহেব আমার তো বমি হচ্ছে। আমি বললাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি কনসেপ্ট করেছেন, তো এখন তাহলে কি করবেন? তো উনি বললেন যে আমার এখন বমি বন্ধ হওয়ার ওষুধ দেন। তো যাই হোক, তো বমি বন্ধ হওয়ার, আমি বললাম বমি বন্ধ হওয়ার ওষুধ দরকার নাই, তো আর কোনো কষ্ট আছে কিনা? উনি বললেন যে রিসেন্টলি আমার কাশি শুরু হয়েছে। তো কাশি শুরু হয়েছে,
তো সেই ক্ষেত্রে আমি লক্ষণ নিয়েছিলাম যে গর্ভাবস্থায় যদি কারো কাশি শুরু হয় সেই ক্ষেত্রে একটু লাইনে আপনারা থাকুন, লাইভে থাকুন। অন্তরা, ANTORA। তো সর্বশেষ মেডিসিন আমি কোনিয়াম দিয়েছিলাম। কেন কোনিয়াম দিয়েছিলাম? তো রোগীর বক্তব্য যে আমি যখন কি মাথাটাকে বালিশে রাখি, যেই মাত্র শয়ন করি সেই মাত্রই কিন্তু আমার কাশি উড়ে এসে জুড়ে বসে। তো আমি কফ এসেছি, কফ চ্যাপ্টারে এসেছি, কফ প্রেগনেন্সি ডিউরিং অ্যাট নাইট। তো রাতে শয়নকালীন সময়ে প্রেগনেন্সি অবস্থায় যদি কারো কাশি হয় সেই ক্ষেত্রে কোনিয়াম একটি মাত্র দ্বিতীয় শ্রেণীর মেডিসিন আছে। আর কখন কাশি বাড়ে? আমি বললাম কফ লাইং ইন বেড, যখনই সে বেডে যায় তখনই তার কাশি বাড়ে, এখানেও কোনিয়াম আছে। তো আরেকটি লক্ষণ কিনেছি, কফ লাইং নাইট অ্যাজ সুন অ্যাজ হেড টাচেস পিলো, যেই মাত্র বালিশে মাথাটাকে সে টাচ করে সেই মাত্রই কিন্তু তার কাশি উড়ে এসে জুড়ে বসে। তো সেখানে কোনিয়াম ড্রসরা আছে, ড্রসরা ফার্স্ট গ্রেড, কোনিয়াম সেকেন্ড গ্রেড। তো এরপরে আর কখন কাশি বেশি হয় এবং কি করতে বাধ্য হন, আরেকটি লক্ষণ নিয়েছি যে কফ লাইং অনলি অন লাইং, ফার্স্ট লাইং ডাউন, অনলি ওয়েন সিট আপ অ্যান্ড কফ ইট আউট, দেন হেড রেস্ট ওয়াজ অবলাইজ টু। এই লক্ষণে আমি কোনিয়াম একটি মাত্র কি ফার্স্ট গ্রেড মেডিসিন সিনথেসিস ডিপার্টমেন্ট পেয়েছি, যে কাশি যখন হয় তখন সে কি রেস্ট নেয় এবং সে উঠে বসতে বাধ্য হয়, উঠে বসতে কি হয় বাধ্য হয়, শয়ন করলে তার কাশি বেড়ে যায়। একটি মাত্র মেডিসিন, সেটা হলো কোনিয়াম। তো এই লক্ষণ নিয়ে তার কাশি ওষুধ দিয়েছি কোনিয়াম, ভালো হয়ে গেছে। এরপরে তার নাকি বলে আমার দাউদ দেখা দিয়েছে। তো দাউদ কেমন দাউদ দেখা দিয়েছে, বলতেছে আমার গমের ভুষির মতো আঁশ উঠতে থাকে এবং রাউন্ড আকারে দেখা দিয়েছে। পরবর্তী মেডিসিন তাকে সম্ভবত ব্যাসিলিনাম দিয়েছি, ব্যাসিলিনাম যাতে তার চুলকানি এবং দাউদ অনেকটাই উপশম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ রোগী কমপ্লিটলি দেখা যায় এখন অন্যান্য লক্ষণ থেকে উনি মুক্তি পেয়েছেন এবং যে সমস্যা নিয়ে আসছিলেন যে প্রেগনেন্ট হচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আমি মেডিসিন এটা দেওয়াতে রোগী আরোগ্য হয়েছে। তো আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা রোগীর ক্ষেত্র যদি এইভাবে চিত্র অঙ্কন করে ওষুধ দেই তাহলে বন্দুকের গুলি মিস হলো, আমাদের মেডিসিন মিস হবে না। আরেকটি রোগীর ইতিহাস বলে আমি শেষ করব। এই রোগীর আমি নাম প্রকাশ করতে চাই না, তো রোগী সমস্যা 18 বছর ধরে তার একটি মাত্র সন্তান, একটা মাত্র মেয়ে। তো মেনস্ট্রুয়েশন তার বন্ধ হতে চায় না। উনি বললেন আমি নরমেন্স খেয়ে মেন্স বন্ধ করে রাখি, যদি আমি নরমেন্স খাওয়া এই ট্যাবলেটটি খাওয়া আমি বন্ধ রাখি, আমার মেন্স অটো চলতে থাকে, 12 মাস চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। তো অ্যালোপ্যাথিতে চিকিৎসা কি, ওনারা বলেছেন যে এটা মানে অপারেশন ছাড়া এটা ভালো হবে না। আমি বললাম উইদাউট অপারেশনে আমাদের হোমিওপ্যাথিতে এটা ভালো হওয়া সম্ভব, আপনি আসেন। তুমি ভয় পাচ্ছেন যে আপনি এই মেডিসিন দিয়ে আসলে প্রোটেকশন দিতে পারবেন কিনা, না আমাকে নরমেন্সও খেতে হবে, আপনার ওষুধে খেতে হবে, প্রথমে ট্রাই করি। আমি বললাম আজ থেকে আপনার টোটাল মেডিসিন ছুড়ে ফেলবেন, যেহেতু ক্রনিক ডিজিজে হ্যানিম্যান প্রথম খণ্ডের 108 পেজের সম্ভবত দ্বিতীয় প্যারায় উনি লিখেছেন যে অল ক্লাসেস অফ ক্রনিক পেশেন্ট মাস্ট বি ফরবিডেন দ্য ইউজ অফ এনি ডোমেস্টিক রেমেডি। তো যে কোনো ডোমেস্টিক রেমেডি অর এনি মেডিসিন অন দেয়ার ওন অ্যাকাউন্ট, যদি ক্রনিক ডিজিজের কোনো রোগী আসে সকল প্রকার ওষুধ তাকে কি করতে হবে, বন্ধ করার কথা বলতে হবে। ক্রনিক ডিজিজ আপনি আমি চিকিৎসা করতেছি, তো একটা পর্যায়ে দেখাচ্ছে তারা যদি এই মেডিসিন বন্ধ না করে আমাদের মেডিসিনে কাজ করবে না। তো একই সাথে মানব দেহে একাধিক রিমেডি সাপোর্ট করে না, জীবনী শক্তির সাপোর্ট করে না। তো সেই অনুযায়ী আমি ওনাকে লক্ষণ অনুসারে একটি মেডিসিন সিলেকশন করেছি, একটি মাত্র মেডিসিন দিয়েছি, দুইটা পাওয়ার দিয়েছি, ক্যালকেরে কার্ভ 3 এবং 4, এবং কোন কোন লক্ষণে আমি ক্যালকেরে কার্ভ দিয়েছি। এবং এক ডোজ উনি 10 মাস পর্যন্ত ভালো ছিলেন। উনি করোনা ভাইরাসের কারণে বাড়িতে গেছেন, সেখান থেকে আর আসতে পারেন না। উনি বললেন যে আমি খুব তাড়াতাড়ি ঢাকাতে ঢুকবো। তো আমি তো 10 মাস ভালো ছিলাম, রিসেন্টলি আবার শুরু হয়েছে। আমি বললাম ঠিক আছে, আপনার এটা ভালো হওয়া সম্ভব। তো এখানে আমি অনেকগুলো লক্ষণ নিয়েছি, আমি শুধু লক্ষণগুলো বলে যাই যেহেতু সময় শেষ হতে যাচ্ছে। স্কিন ইচিং আনডিসিং অ্যাগ্রাভেশন, ওনার ড্রেসটাকে যখনই অনাবৃত করেন তখনই ওনার চুলকানিটা বেড়ে যায়। এরপরে ফিমেল জেনিটাল দেশে মেট্রোরেজিয়া অতিরজ যেটা দেখা দেয়, সেখানে কিন্তু আমরা ক্যালকেরে কার্ভে অনেক লক্ষণ অনেক মেডিসিন দেখতে পাচ্ছি এই লক্ষণে বা এই রুব্রিক্সে,
ক্যালকেরিয়া কার্ভ তাদের মধ্যে ফার্স্ট গ্রেড একটি মেডিসিন। এরপরে আমি বললাম আপনার মেনস্ট্রুয়েশনের যে কালার সেটা কেমন হয় এবং সেটা চাপচাপ আসে না তরল আকারে আসে, কিভাবে আসে? উনি বললেন যে এটা ক্লটেড আসে এবং ডার্ক ক্লটস আসে, ডার্ক ক্লটস। তো আমি লক্ষ্য নিয়েছি চ্যাপ্টার এসেছি ফিমেল জেনিটাল এরিয়া এবং মেনসেস ক্লটেড ডার্ক ক্লটস এবং কি ঘোরালো ক্লট মানে চাপ চাপ রক্ত আসতে থাকে। সেখানে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ ওই ক্যালকেরিয়া কার্ভকে দেখতে পাচ্ছি না, সেখানে বেলোডোনা আছে, প্রোকাস স্যাটাইভা আছে এবং সাবাইনা আছে। আমরা এখানে ক্যালকেরিয়া কার্ভকে পাচ্ছি না। এরপরে উনি কথা বলেন অনেক জোরে জোরে জোরে। তো আমি আমি এটা জিজ্ঞেস করে নাই, যেহেতু উনি জোরে জোরে আমার সামনে কথা বলতেছেন। তো মাইন্ড স্পিচ লাউড, সেখানেও কিন্তু আমরা কি বেলোডোনা লেখেসিস লেখেসিস ফার্স্ট গ্রেড, বেলোডোনা সেকেন্ড গ্রেড, এখানে ক্যালকেরিয়া কার্ভকে আমরা পাচ্ছি না। এরপরে আপনার বললাম আপনার শরীরে গরম শীত কোনটা বেশি কষ্ট লাগে? উনি বললেন আমি 12 মাস শীতে কাতর, আমি আমার প্রচন্ড শীত লাগে, আবার মাঝে মাঝে কখনো আমি কি গরমও কষ্ট পাই। ক্যালকেরিয়া কার্ভের রোগী দেখা যায় যে প্রথম শ্রেণীর শীত কাতর এবং দ্বিতীয় শ্রেণীর গরম কাতর, সম্ভবত রেপার্টরিতে সিনথেসিস রেপার্টরিতে এটাই আছে। এরপরে নেক্সট যে রুব্রিক্স নিয়েছি, তো আরেকটি চ্যাপ্টার এসে ফিমেল জেনিটাল এসে অ্যাবর্শন মান্থ থার্ড মান্থ, তৃতীয় মাসে ওনার গর্ভপাত মানে অ্যাবর্শন হওয়ার একটা ছিল, ইতিহাস ছিল। সেখানে এখানে ক্যালকেরিয়া কার্ভকে আমি পাচ্ছি না। হ্যাঁ, ক্যালকেরিয়া এখানে অন্যান্য মেডিসিন আছে। এরপরে মেট্রোরিজিয়া, এটা কিন্তু ক্রনিক হয়েছে। মেট্রোরিজিয়া কি? এটা ক্রনিক। মেট্রোরিজিয়া কি? এটা ক্রনিক হয়েছে 18 বছর ধরে। এরপরে আরো লক্ষ্য নিয়েছি, আপনি ভয় পান কিসের? উনি বললেন আমি ভয় পাই কুকুরের ভয় পাই। তো কুকুরের ভয় পাই এখানে বেলোডোনা, চায়না স্ট্রোমোনিয়াম, বেলোডোনা সুপারগ্রেড এবং চায়না স্ট্রোমোনিয়াম ফাস্কেড। এখানে কিন্তু বেলোডোনার ক্রনিক কিন্তু ক্যালকেরিয়া কার্ভ। এখানে ক্যালকেরিয়া কার্ভ থার্ড গ্রেড হিসেবে আছে। কুকুরের যে ভয়, ক্যালকেরিয়া কার্ভ থার্ড গ্রেড হিসেবে আছে। এরপরে আপনার লাইট পছন্দ অপছন্দ, উনি বললেন আমার লাইট পছন্দ ভালো, খুবই ভালো লাগে, লাইট আমি ডিজায়ার করি। তো সেখানে বেলোডোনা, জেলসিমিয়াম, স্ট্রোমোনিয়াম ফার্স্ট গ্রেড হিসেবে আছে এবং ক্যালকেরিয়া কার্ভ সেকেন্ড গ্রেড হিসেবে আছে। তো ক্যালকেরিয়া কার্ভ যেহেতু শীতকাতর, বেলোডোনা শীতকাতর। ক্রনিক অবস্থায় ক্যালকেরিয়া কার্ভ কাজ করে, অ্যাকিউট অবস্থায় বেলোডোনা কাজ করে। এরপরে লিকোরিয়ার ওনার লক্ষণ আছে। আমি বললাম লিকুয়ার যে টাইপটা, সে টাইপটা আপনি বলুন কেমন? উনি বললেন এটা পাতলা হয়। তো লিকুরিয়া থিন, সেখানে ক্যালকেরিয়া কার্ভকে আমি সেকেন্ড গ্রেড হিসাবে পেয়েছি। গ্রাফাইটিস এবং নাইট্রিক অ্যাসিড পালসিডেল ফার্স্ট গ্রেড, থিন লিউকোরিয়ার ক্ষেত্রে। তো লিকুরিয়া থিন, ক্যালকেরিয়া কার্ভ সেকেন্ড গ্রেড। এরপর নেক্সট রুবিক্স নিয়েছি মেনসিস কপিয়াস, প্রচুর প্রভূত কি মেন্স দেখা যায় অনেক পরিমাণে, অনেক বেশি পরিমাণ স্রাব হতে থাকে এবং শুরু হলে আর বন্ধ হতে চায় না। তো সেটাও আমরা লক্ষ্য নিয়েছি। আসেন কপিয়াস মেন্সিস, সেখানে ক্যালকেরিয়া কার্ভ ফার্স্ট গ্রেড হিসাবে আছে। ফার্স্ট গ্রেড অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে ক্যালকেরিয়া কার্ভ একটি। আচ্ছা, আমি বললাম হচ্ছে ম্যাডাম বলুন তো আপনি আপনার ঘুমের মধ্যে মুখের যে কন্ডিশনটা, মুখের যে অবস্থা সেটা কেমন থাকে? বলে আমি ঘুমানোর সময় মুখটা আমার কি ওপেন থাকে, মুখটা খোলা থাকে। তখন আমি রুব্রিক্স নিয়েছি মাউথ চ্যাপ্টারে এসে মাউথ ওপেন ডিউরিং স্লিপ, ঘুমের সময় কি হয় মুখটাকে ওপেন রাখে, সেখানে ওপিয়াম আছে এবং ক্যালকেরিয়া কার্ভ। ওপিয়াম গরম কাতর, ক্যালকেরিয়া কার্ভ শীত কাতর, যেহেতু রোগী শীত কাতর, তো শীত কাতর হিসাবে আমি ক্যালকেরিয়া কার্ভকে রেখেছি। তো আপনার ঘুমের মধ্যে আর কোনো কষ্টকর অনুভূতি আপনি বুঝেন কিনা? উনি বললেন যে হ্যাঁ, আমি ঘুমের মধ্যে নাক ডাকি। তো ঘুমের মধ্যে নাক ডাকা এই লক্ষণ ক্যালকেরিয়া কার্ভের মধ্যে থার্ড গ্রেড হিসেবে আছে সিনথেসিস রেপার্টরিতে। ফার্স্ট গ্রেড দুইটা মাত্র মেডিসিন, ল্যাকক্যান এবং ওপিয়াম। তো ল্যাকক্যান গরম কাতর সম্ভবত এবং ওপিয়াম গরম কাতর এবং ক্যালকেরিয়া কার্ভ শীত কাতর। সে হিসেবে ক্যালকেরিয়া কার্ভ যদিও থার্ড গ্রেড কিন্তু শীত কাতর। এরপরে কোনো কষ্ট পাইলে কি করেন? বললো আমি সহজেই ক্রন্দন প্রবণ, সহজেই আমার চোখে পানি চলে আসে। আমি রুবিক্স নিয়েছি উইপিং ইজিলি। তো সেখানে কোস্টিকাম ফার্স্ট গ্রেড, পালসিলা ফার্স্ট গ্রেড, তো এবং ক্যালকেরিয়া কার্ভ সেকেন্ড গ্রেড। ক্যালকেরিয়া কার্ভকে আমি রেখেছি শীত কাতর হিসাবে। এরপরে আর কোনো কষ্ট হয় কিনা? তো আমি বললাম লাজ লজ্জার মাথা খেয়ে আপনাকে অনেক কোশ্চেন করেছি, তো এটাও বলতে হবে। তো উনি বললেন আপনি কি ধরনের কষ্টের কথা বলতেছেন? আমি বললাম সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে আপনার কষ্ট অনুভব ফিল করা বা কোনো দুর্বলতা ফিল করেন কিনা? তো বলে হ্যাঁ, আমি অনেক বেশি দুর্বলতা ফিল করি। তো সেখানে জেনারেলি এসে উইকনেস আফটার কোয়েশন সংসর্গের পরে বা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে দুর্বল হয়ে যায়
তো ক্যালকেরা কার্ভ সিলিনিয়াম, ক্যালকেরা কার্ভ শীত কাতর, সিলিনিয়াম গরম কাতর। তো ক্যালকেরা কার্ভকে এখানে আমি পেয়েছি। এরপরে মেন্সিস প্রোট্রাক্টেড, লং টাইম থাকে। তো দীর্ঘ সময় মেন্স এটা থাকে, 10 দিন, 12 দিন, 15 দিন এটা বন্ধ হতে চায় না, এমনকি পরবর্তী মেন্স পর্যন্ত এটা স্টে করতে থাকে। তো সেখানে ফিমেল জেনিটালে এসে মেন্সিস প্রোট্রাক্টেড, তো এখানে ক্যালকেরা কার্ভ ফাস্কের হিসাবে আছে। এরপরে উনি বললেন যে প্রায় কতদিন, 14 ডেজ, 14 দিন পর্যন্ত এটা চলতে থাকে। স্পেসিফিক টাইম বললেন, সময়ের কথা বললেন। আমি সেখানে একটি রুব্রিক্স নিয়েছি যে ফিমেল জেনিটালিয়া মেন্সিস প্রোট্রাক্টেড 14 ডেজ, সেখানে ক্যালকেরা কার্ভ থার্ড গ্রেড হিসেবে আছে। এরপরে আর কি কষ্ট আছে, উনি বললেন যে ডাক্তার সাহেব আমার তো পলিপাস আছে নাকি। তো আমি পলিপাসের যে ইয়ে রুবিক্সটা নিয়েছি, নৌজেইসি পলিপাস, সেখানে 3টা মাত্র ফার্স্ট কিড মেডিসিন আছে, ক্যালকেরা কার্ভ, স্যাঙ্গুইনিয়ারে এবং টিউকেরিয়াম। তো ক্যালকেরা কার্ভকে ফার্স্ট কিড হিসেবে পেয়েছি। উনি অনেক মোটাসোটা, অনেক তার অবেসিটি আছে, অনেক মোটাসোটা মানুষ। তো আমি অবেসিটি একটা লক্ষণ নিয়েছি, এবং ওনার শরীরটা হলো কি স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের একদম নাদুস নুদুস শরীর স্বাস্থ্য, এবং চেহারা অনেক সুন্দর। তো আমি জেনারেল এসে কমপ্লেকশন, কমপ্লেকশন ফেয়ার, ব্রন, লাইট, লেক্স ফাইবার উইথ, তো এই লক্ষণে আমরা অনেকগুলো মেডিসিন পাই। তার মধ্যে ক্যালকেরা ফার্স্ট এড একটি মাত্র মেডিসিন। তো ক্যালকেরাকে আমি প্রাধান্য দিয়েছি। আমি বললাম আর কি কষ্ট আছে আপনার, উনি বললেন আমার সহজেই ঠান্ডা লাগার প্রবণতা, সহজেই ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়। আমি জেনারেল এসে টেন্ডেন্সি টু টেক কোল্ড, এখানে ক্যালকেরা কার্ভ ফার্স্ট গ্রেড হিসেবে আছে। যদিও সুপার গ্রেড 2টা মেডিসিন আছে, ব্যারাটা কার্ভ এবং টিউবারকুলিনাম, কিন্তু ক্যালকেরা কার্ভ ফার্স্ট গ্রেড হিসেবে আছে, না সরি সরি সেকেন্ড গ্রেড হিসেবে আছে সিনথেটিক ল্যাবরেটরি। তো সমস্ত লক্ষণ মিলিয়ে আমি কিন্তু কি করেছি, আমি এই রুগীকে আমি ক্যালকেরা কার্ভ দিয়েছি, খুব চমৎকার ফলাফল পেয়েছি। আমার মেয়ের নিউমোনিয়ার ক্ষেত্রে এত চমৎকার ফলাফল পেয়েছে একটি মাত্র মেডিসিনে। অনেক সময় আমরা নিউমোনিয়া রোগী কি যদি হোমিও ডাক্তারদের কাছে আসে, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই, ভয় পেয়ে যাই, নিউমোনিয়া রোগী হাতে নিতে চায় না কেন। তো নিউমোনিয়ার চিকিৎসা তো হোমিওপ্যাথিতে খুব চমৎকার চিকিৎসা আছে এবং খুব দ্রুত ভালো হওয়া সম্ভব। তো আমি আমার মেয়েকে, আমার ছোট মেয়েকে কি করেছি, ঠান্ডার জন্য লক্ষণ অনুযায়ী প্রথমে হয়তো বেলেডোনা অথবা ব্রায়োনিয়া অথবা রাস্টক্স 2-3টা মেডিসিন প্রথম 5-6 দিনে অ্যাপ্লাই করেছি, কিন্তু কমে বাড়ে কমে বাড়ে, এইভাবে কমপ্লিট আরোগ্য হচ্ছে না। তো একটা পর্যায়ে আমি বললাম ওকে চেম্বারে নিয়ে আসো। তো ঠান্ডা, জ্বর, কাশি প্রচন্ড মাত্রায়। তো আমি বললাম ঠিক আছে চেম্বারে নিয়ে আসো, আমি সরাসরি পর্যবেক্ষণ করব এবং ওকে দেখবো, তো তারপর আমি মেডিসিন দিব। তো আমার মেয়েকে স্পর্শ করতে যাই, ও স্পর্শ এটা কি সহ্য করতে পারে না, অ্যাভারশন টু বি টাচড, এবং বুকের মধ্যে সেলেসা এত পরিমাণে ঘর ঘর করতেছে, র্যাটলিং হচ্ছে। তো আমি রেসপিরেশনে এসে র্যাটলিং একটা রুব্রিক্স আছে, সেখানে এই রুব্রিক্সটা নিয়েছি। সেখানে ক্যামোমিলা 2য় শ্রেণীর একটি মেডিসিন। এরপরে সে স্পর্শ করতে দিচ্ছে না তার শরীরে, চিৎকার করে কান্নাকাটি করতেছে, ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছে। তো ঘ্যান ঘ্যান প্যান প্যান আমরা রেপার্টরিতে উইপিং নিয়ে আমরা কি করব, উইম্পারিং, উইম্পারিং, সেখানে ক্যামোমিলা ফার্স্ট এড হিসেবে আছে সম্ভবত। তো এরপরে আর কি করে, ঘুমের মধ্যে বা ঘুমের সময়ে সে স্টার্টিং করে, অল্পতেই সে চমকে ওঠে, অল্পতেই সে ভয় পেয়ে যায়, স্টার্টিং ডিউরিং স্লিপ। এখানেও কিন্তু ক্যামোমিলা আছে কিনা, ক্যামোমিলা 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 সম্ভবত থার্ড গ্রেড মেডিসিন। এরপরে আহ হ্যাঁ, ঘুমের মধ্যে কি হয় তার ওই যে চমকে ওঠা এই লক্ষণ। এরপরে ফিভার, পারস্পিরেশন উইথ হিট, উত্তাপের সাথে কি হয় তার ঘামও দেখা দেয়, সেই ক্ষেত্রে ক্যামোমিলা সেকেন্ড গ্রেড হিসাবে এখানে আছে। এবং সে কি করতেছে, বাচ্চাটা কোলে নিয়ে সে হাঁটতে বলতেছে। তো ক্যারিড, ডিজায়ার টু বি ক্যারিড, সে বাহিত হতে চায়, সে কি হতে চায়, ডিজায়ার টু বি ক্যারিড, বাহিত হতে চায়। তো আমি বললাম যে ও তো খুব অস্থিরতা ফিল করতেছে, ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করো তো। তো যখন কোলে নিয়ে তাকে কি বাহিত করতেছে বা হাঁটাহাঁটি করতেছে, সে সেই সময় সে খুব ভালো ফিল করতেছে। তো ডিজায়ার টু বি ক্যারিড এখানে ক্যামোমিলা সুপার গ্রেড হিসেবে আছে, বেলাডোনা ফার্স্ট গ্রেড হিসেবে আছে। আমি বলি ওকে দোল দাও তো, এইভাবে দোল দিতে থাকো, একটু দোল দাও। তো দোল দিলে কেমন ফিল করে, বললো হ্যাঁ ও তো দোল খেতে চাচ্ছে। তো আমি বললাম যে ডিজায়ার, ঠিক আছে, লক্ষণ তখন দিয়েছি রকিং, মাইন্ডে এসে রকিং, ডিজায়ার ফর বিং রকড, সে কি মানে হতে চাই, দোল খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, দোল খাওয়ার জন্য কি করে, ইচ্ছা পোষণ করে।
তো সেখানে ডিজায়ার ফর বিং রকড, এখানে আমি ক্যামোমিলাকে সুপার গ্রেড হিসেবে মেডিসিন পেয়েছি। এরপরে দোলদিলে সে কমফোর্ট ফিল করতেছে, রকিং অ্যামিলিয়েশন, সেখানেও ক্যামোমিলাকে থার্ড গ্রেড হিসেবে আমি পেয়েছি। এরপর একটা রোগ প্রথমেই নিয়েছি যে উইপিং উইম্পারিং, এখানে ক্যামোমিলা ফার্স্ট গ্রেড হিসাবে আছে। এবং কাশিটা কখন বেশি হয় বললে ঘুমের মধ্যে তার কাশি হয়, কফ ডিউরিং স্লিপ, এখানে ক্যামোমিলা এবং ল্যাকিসিস। তো ল্যাকিসিস গরম কাতর, ক্যামোমিলা শীত কাতর, এবং ক্যামোমিলা তার গায়ে স্পর্শ করতে দিচ্ছে না, ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, সমস্ত লক্ষণ অনুযায়ী আমি ক্যামোমিলা দিয়েছি। ক্যামোমিলা দেওয়ার পরে 1 ঘন্টা পরে তার বমি হয়েছে, অনেক পরিমাণে কফ বের করেছে। তার 2 ঘন্টা পরে পায়খানা হয়েছে, পায়খানাগুলো সবুজ বর্ণের, সব কফ কফ বিজল বিজল কি হচ্ছে, পায়খানা এভাবে বের হচ্ছে। সকাল আস্তে আস্তে তার জ্বর নাই, তার কাশি নাই, বুকের মধ্যে যে আমার মিজান ভাই সরাসরি দেখেছে আমার মেয়েটাকে, আমাদের আজকে সঞ্চালক হিসাবে ওনার থাকার কথা ছিল, উনি থাকতে পারেন নাই, তো ওনার মোবাইলের সমস্যা হওয়ার কারণে। তো যাই হোক, উনি সরাসরি দেখেছেন, উনি কিন্তু ভয় পেয়ে গেছেন যে নাসির ভাই আপনি কি করতেছেন, মেয়েটাকে তো আপনি শেষ করে ফেলবেন। আমি বললাম ভাই আজকে এমন মেডিসিন দিয়েছি, এই মেডিসিন 24 ঘন্টার মধ্যে তার কাজ করবে, রোগী ভালো হয়ে যাবে। তো তার 2 ঘন্টার মধ্যে তার অনেক উপসর্গ চেঞ্জ হয়ে গেছে, জ্বর কমে গেছে, বমি করেছে, পাতলা পায়খানা, কি সবুজ কফ মিশ্রিত যে পায়খানা সেগুলো বের হয়ে গেছে। পরের দিন বুকটা ক্লিয়ার, ঘড়ঘড়ানি শব্দ আর নাই, রোগী প্রচন্ড ঘুমাচ্ছে এবং সুস্থ হয়ে গেছে। তো ক্যামোমিলাতেই তাকে আরোগ্য করা সম্ভব হয়েছে। তো আমি আমার আলোচনা এই যে রেপার্টরির যে আলোচনা করেছি, অভিজ্ঞতার আলোকে রেপার্টরাইজেশন, তো এই আলোচনা আমি এখানেই শেষ করছি এবং আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য, এবং সালাম জানাচ্ছি। এবং আপনারা আগামীতেও ইনশাল্লাহ আমাদের লাইভ গুলা এইভাবে কি উপভোগ করবেন, এবং কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। তো সালাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, আমাদের যে দর্শক শ্রোতা এত সময় ধরে আপনার অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনছেন, হয়তোবা এই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে, সরি আমি কথা ভালো ক্লিয়ার শুনে নাই। দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু বলবো। জি স্যার একটু বলুন, দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলুন। আচ্ছা, জি জি। তো আসলে আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি। এখন আপনারা যারা লাইভে আছেন, দীর্ঘক্ষণ আপনাদের থাকতেও ভালো লাগবে না, 1-2 মিনিটের মধ্যে আমি আমার আসলে মূল যে মেসেজ সেটা আপনাদেরকে পৌঁছাই দিব। তো আমাদের এই লাইভ প্রোগ্রাম গুলো যদিও হোমিওপ্যাথিক ডাক্তারদের জন্য, তারপরেও দেখা যায় যে আমরা এমন কিছু রুগীদেরকে পাই বা এমন কিছু দর্শক পাই, তারা কিন্তু তাদের কথাগুলোকে ওইভাবে শেয়ার করতে পারে না, অনেক কোশ্চেন থাকে, সদুত্তর পায় না। তো আপনাদের এই দীর্ঘক্ষণ যে আলোচনা আমি করেছি, এগুলো উপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করবেন, এবং কোশ্চেনের উত্তর সঠিকভাবে এবং যথাযথভাবে উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আর আপনারা, আমি মনে করি যে এইভাবে আমরা প্রতি সপ্তাহের যে লাইভ প্রোগ্রাম করতেছি, হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির একটা পেজ আছে ঢাকা জেলা বা দক্ষিণ এর পক্ষ থেকে, আমরা প্রতি সপ্তাহে রবিবারে যে প্রোগ্রাম গুলো করি, আমাদের সাখায়েত ভাই প্রতি সোমবারে ওনার স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথি ওনার একটা পেজ উনি খুলেছেন, সেখানেও উনি আলোচনা করেন। তো এই লাইভ প্রোগ্রাম গুলোকে আপনারা উপভোগ করবেন এবং সকলে আপনাদের নিজ নিজ টাইম লাইনে এগুলো শেয়ার করে দিবেন। আপনি যদি উপকৃত হন, তো আপনার থেকে তো আরেকজনও তো উপকৃত হতে পারে। আপনি যদি আমাদের লাইভ উপভোগ করে বা দেখে যদি কোনো উপকার পান, তাহলে অবশ্যই আমাদের লাইভের সাথে এইভাবে সংযুক্ত থাকবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করি। তো আমি আপনাদের সময়টা আর ক্ষেপণ না করে আমি আবারও আপনাদের থেকে বিদায় নিব এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। হয়তোবা আমাদের দর্শক আপনাদের এই আলোচনা থেকে অনেক উপকৃত হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে হয়তো তাদের আরো আস্থা বাড়বে। সেই জন্যই স্যার আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের মাঝে কিছু সময় ব্যয় করার জন্য হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি ঢাকা জেলা দক্ষিণের পক্ষ থেকে আপনার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং দর্শক আপনাকেও হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ জানাই। যদিও আপনি আজকে সঞ্চালক হিসেবে থাকার কথা ছিল না,
কিন্তু তারপরও আমরা অনেক রিকোয়েস্ট করে আপনাকে নিয়ে এসেছি। যাই হোক, আপনি আমাদের রিকোয়েস্ট ফেলতে পারেন না। তো যাই হোক, আপনাকেও হ্যাঁ ধন্যবাদ জানাই এবং আপনার দীর্ঘায়ু কামনা করি। জি ধন্যবাদ স্যার। হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির যে কোনো অনুষ্ঠানের সাথে আমি সংযুক্ত আছি ইনশাল্লাহ। আমার জি সময় থাকলে আমি যতটুকু পারি সহযোগিতা করে যাব। জি, এবং সকলে থেকে হোমিও আবার বিদায় নেই। আল্লাহ হাফেজ, আল্লাহ আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।